হ্যালো অ্যাডমিশন সিকার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সদ্য হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভর্তি পরীক্ষার অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রশ্নটা রয়েছে, আমি ইংরেজি পার্টটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব দ্রুত ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিগত 2টা বছর নতুন মানবন্টনের পরীক্ষা হয়েছে। যেটা মাত্র গেল সেটা ছিল দ্বিতীয়তম নতুন মানবন্টনের, যেখানে ইংরেজিটা একটু ডিফারেন্ট, যেটার নাম দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন ইংলিশ, অর্থাৎ আমরা সেটাকে ইংরেজি ধরে নেব, জাস্ট নামটা একটু ডিফারেন্ট, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। তারই আমরা ইংরেজি অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখি। এখানে যদিও বলা হয়েছিল মানবন্টনের মার্কস ডিস্ট্রিবিউশনে যে 3টা সেগমেন্ট থেকে কোশ্চেন করা হবে, ভোকাবুলারির 3টা সেগমেন্ট, তারপর গ্রামাটিক্যাল অপশানগুলো, তারপরেও এগুলো অত বেশি তোমার ওনারা এভাবেই সেটাকে ফলো করেন নেই, আমরা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, উপরে বলা আছে, আমাদের একটু খেয়াল করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেওয়া হয় ডিরেকশনগুলো খুব বেশি ভালো করে খেয়াল করতে হবে। যেমন উপর একটা ডিরেকশন দেওয়া আছে, চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ উইদিন ব্র্যাকেট এ বি সি অর ডি। যে এ বি সি এবং ডি যে অপশনসগুলো রয়েছে সেগুলো চুজ করতে বলা হচ্ছে, তার মধ্যে থেকে দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। অর্থাৎ এগুলো তোমাকে 2টা দৃষ্টিকোণ থেকে সলভ করতে হবে। ফার্স্ট, তোমাকে এটার গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখতে হবে, অ্যান্ড সেকেন্ড, মিনিং যাচ্ছে কিনা দেখতে হবে। 2টা একসাথে যেতে হবে। শুধু গ্রামাটিক্যাল মিললে অর্থের সাথে যাচ্ছে না তাও হবে না, শুধু অর্থের সাথে যাচ্ছে আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে না তাও হবে না। ওকে, আমরা একটু দেখি তাহলে প্রথম কোশ্চেনটা কী ছিল। ইট ইজ অ্যাডভাইজেবল ড্যাশ। আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। এখন এক্ষেত্রে আমরা অপশন দেখে একটু থাকালে দেখতে পাই এখানে 3টা অপশনের মধ্যে দেখো তুমি দ্যাট 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 দেওয়া আছে, আর একটা অপশন দ্যাট দেওয়া নাই। কোশ্চেন দেখে তুমি যদি পরীক্ষার হলে বসে কোশ্চেন দেখার পর তুমি তোমার পড়া টপিকটা রিমাইন্ড করতে পারো, যদি তুমি সেটা রিমেম্বার করতে পারো, খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা এবং অ্যান্সারটা কারেক্ট হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায় টপিক রিমাইন্ড করতে পারাটা। ওকে, আমরা দেখি ইট ইজ অ্যাডভাইজেবল। এখানে অপশনে দ্যাট দেখে আমি বুঝতে পারতেছি আমি নিজে সেটা হচ্ছে এটা সাবজাংটিভ টপিক থেকে করা হয়েছে। প্রথম কোশ্চেনটা ছিল সাবজাংটিভ টপিক, টিআইভি, সাবজাংটিভ নামে ইংরেজিতে একটা টপিক রয়েছে। সাবজাংটিভ কিছু ওয়ার্ড রয়েছে, কিছু টেকনিকের সাহায্যে এগুলো মনে রাখা যায়। এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো থাকলে কি হয়, গ্রামারটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ডের পর একটা দ্যাট থাকলে এই দ্যাটের পর ভার্বটা বা ব্রেস ফর্ম করতে হয়। আই রিপিট, কিছু সাবজাংটিভ ওয়ার্ড রয়েছে ইংরেজিতে, সাবজাংটিভ কিছু ভার্বও রয়েছে, সাবজাংটিভ আবার অ্যাডজেক্টিভও রয়েছে। এই সাবজাংটিভ অ্যাডজেক্টিভগুলো বা ভার্বগুলোর পর যদি আমরা এক কথায় বলতে পারি কিছু সাবজাংটিভ ওয়ার্ড, এই সাবজাংটিভ ওয়ার্ডগুলোর পর যদি একটা ভার্ব আসে ওই ভার্বটা বা বেস ফর্ম করতে হয়, এমন একটা দ্যাট থাকবে। তা এখন দেখো এই টপিকের মধ্যে সাবজাংটিভের রিলেশনটা কি। এখানে একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে অ্যাডভাইজেবল। এই অ্যাডভাইজেবল এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। অ্যাডভাইজ, অ্যাডভাইজেবল, অ্যাডভাইজড, অ্যাডভাইজিং সবগুলো সাবজাংটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন দেখো এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, এই সাবজাংটিভ ওয়ার্ডের পর একটা দ্যাট আসবে, তারপর ভার্বটা বা বেস ফর্ম করতে হবে। তাহলে আমরা এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আগে থেকে এই অপশনটা বাদ দিতে পারি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাকে প্রতিটা কোশ্চেনের জন্য সর্বোচ্চ তুমি 30 to 35 সেকেন্ডস সময় পাবা। এখন এত কম সময়ের মধ্যে তোমাকে খুব দ্রুত অ্যান্সারগুলো করতে হবে এবং অনেক থিঙ্কিংয়ের প্রয়োজন আছে এখানে। তো আমরা চেষ্টা করব কিভাবে আমি একটা কোশ্চেন খুব দ্রুত অ্যান্সার করতে পারবো। এর জন্য তোমাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে অপশন ক্যান্সেলেশন। তুমি আগে কোন অপশনগুলো আমি বাদ দিতে পারি, তখন তোমার চিন্তা করার পরিধিটা একটু কমে যায় এবং খুব দ্রুত অ্যান্সার করতে পারবা। তাহলে যেহেতু এটা একটা সাবজাংটিভের ক্ষেত্রে একটা দ্যাট লাগে, এই অপশন যেহেতু দ্যাট নাই আমি এটা আগে থেকেই বাদ দিচ্ছি। এখন আমার চিন্তা করতে হচ্ছে মাত্র 3টা অপশন নিয়ে, এই 3টা, 1টা 2টা 3টা। এখন দেখো তাহলে সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট থাকলে পরবর্তী একটা বা বেস ফর্ম করতে হয়। এখন দেখো দ্যাট আর ড্রাস্টিক মেজার বি অ্যাডপ্টেড, এটা আপাতত রাখলাম। এরপর আমরা সি নাম্বারে দেখি দ্যাট টু স্টপ, দ্যাট আছে তারপর সাবজেক্ট নাই, আচ্ছা সাবজেক্ট নাই তাও ধরলাম। দেখো টু অ্যাডপ্ট,
টু প্লাস ভাব বেস ফর্ম, এটাও যাচ্ছে না। কেন? আমাদের কথা ছিল সাবজাংটিভের পর দ্যাট আসবে, তারপর ভাবের বেস ফর্ম হবে, কিন্তু এখানে ভাব বেস ফর্ম করছে ভালো কথা, তার আগে একটা টু নিয়ে আসছে যেটা ইনফিনিটিভের মধ্যে পড়ে যায়, এটাও হচ্ছে না। তাহলে এরপর আমরা পরটা দেখি দ্যাট নিডস। এখন দেখো দ্যাটের পর তো সাবজেক্ট আসার কথা, সাবজেক্ট যদিও বা আসে নাই, ধরো আমরা এটা উজ্জ্ব ধরলাম, কিন্তু পরবর্তী ভাবটা দেখো তো নিডস, এটা ভার্বের সাথে আসো তবে এস যুক্ত করে দিছে না। আমাদের কথা ছিল ভাব বেস ফর্ম হবে, এটা ভাব বেস ফর্ম নয়, এটা B1 অ্যান্ড বেস ফর্মের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হতে পারবে না, না এস বাই এস, না আইএনজি, না ইডি। আর B1 এর সাথে এস বাই এস যুক্ত হতে পারে, সো এটাও বাদ যাচ্ছে। আমার আলটিমেট অ্যান্সার হবে এ নাম্বারটা, দ্যাট আর ড্রাস্টিক মেজার বি অ্যাডপ্টেড। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো অ্যাডপ্টেড রয়েছে, তার আগে কি আছে দেখো তো বি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, হওয়া অর্থে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এক নাম্বারটা, দ্যাট আর ড্রাস্টিক মেজার বি অ্যাডপ্টেড। আমি আরটি যদি সামারি করতে চাই, ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট আর ড্রাস্টিক মেজার বি অ্যাডপ্টেড। সাবজাংটিভ টপিকের মধ্যে ছিল, কজ এটা সাবজাংটিভ ওয়ার্ডের ক্ষেত্রে দ্যাটের পর ভাব বেস ফর্ম করতে হয়। এখানে দ্যাটের পর সাবজেক্ট আসছে আর ড্রাস্টিক মেজার, এরপর ভাব বেস ফর্ম হয়েছে, এই বিটার পরে এটা এখানে ভাব বিক্রি করাইছে, এটা অন্য একটা রুল। আমাদের মূল জিনিসটা হচ্ছে দ্যাটের পর একটা সাবজেক্ট, তারপর ভাব বেস ফর্ম। আমাদের অ্যান্সার হবে এ, আর ড্রাস্টিক মেজার বি অ্যাডপ্টেড। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, হিজ মাস্টার ড্যাশ। এখানে মাস্টার বলতে প্রভু বা আর যদি বোঝা শুরু হতে বলতে মনিব, অর্থাৎ মালিক আর কি, মালিক। মাস্টার বলতে এখানে মালিক বা মনিবকে বোঝাচ্ছে। তার মালিক ড্যাশ অ্যাংরি উইথ হিম ইভেন ওয়েন হি ইজ লেট। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ইভেন ওয়েন বা শুধুমাত্র ওয়েন ধরলেও আমরা বুঝতে পারবো। ইভেন ওয়েন বা ওয়েন, এটা এখানে ক্লজ মার্কার বা আমরা কনজাংশন হিসেবে ধরতে পারি এটাকে। তাহলে এই টপিকটা, এই কোশ্চেনটা কোন টপিক থেকে করা হয়েছে সেটা কীভাবে বুঝবো? দেখো, হিজ মাস্টার ড্যাশ অ্যাংরি উইথ হিম। এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে, এই ক্লজের ক্ষেত্রে কোনো ধরনের আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, ফাইনাইট ভার্ব, যেটা দিয়ে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। পরের অংশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইজ। তার মানে এই ইভেন ওয়েন দিয়ে দুটা ক্লজ যুক্ত করা হচ্ছে, পরের ক্লজে ফাইনাইট ভার্ব রয়েছে, আগের ক্লজে ফাইনাইট ভার্ব নেই, এবং অপশনও দেখা যাচ্ছে কিছু ভার্বের অপশন দেওয়া আছে। এখন এটা কোন টপিকের মধ্যে পড়ে? এটা পড়ে তোমার সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে পড়ে। সিকোয়েন্স অফ টেন্স এটা একটা ইংরেজি টপিক, টেন্স অর্থাৎ কোন সিকোয়েন্সে কোন সময় কীরকম টেন্স হবে, এটা একটা সিকোয়েন্স অফ টেন্সের রুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন ওয়েনের পরে দেখা যাচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, এরপর আমরা নিশ্চয়ই এদিকেও প্রেজেন্ট ডেটেড কোন টেন্স হতে পারে। এছাড়াও ওয়েন দিয়ে দুটা ক্লজ যুক্ত হলে আগের ক্লজটা পাস্টও হতে পারে। কিন্তু এখানে কেন আমি বলতেছি প্রেজেন্ট টেন্স হওয়ার পসিবিলিটি বেশি বা প্রেজেন্ট টেন্স হবে, কারণ আমরা একটু অর্থের দিকে তাকাই। হিজ মাস্টার ড্যাশ অ্যাংরি উইথ হিম ইভেন ওয়েন হি ইজ লেট। তার মালিক যদিও সে দেরি করে, কিন্তু তারপরেও তার সাথে কখনো রাগান্বিত হয় না বা তার সাথে কখনো রাগ করে না। এটা একটা তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্টকে নির্দেশ করতেছে, অভ্যাসগত কর্মকে, যার কারণে এটা প্রেজেন্ট টেন্সকেই হবে। কারণ আমি জানি হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আরটা চিন্তা করলে সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে এদিকে যেহেতু প্রেজেন্ট টেন্স, আগেও প্রেজেন্ট টেন্স হবে, আমরা তাহলে এদিকে ওয়াজ রয়েছে বাদ দিতে পারি, ওয়াজ রয়েছে বাদ দিতে পারি। ওকে, আর তার অপশন থাকে দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। তাহলে দেখো এটা কোনটা অর্থের সাথে যায়? হিজ মাস্টার ইজ নেভার বিইং অর ইজ নেভার, পরে আছে দেখো একটা অ্যাডজেক্টিভ, তাহলে ইজ নেভার এটা কখনোই যাচ্ছে না, অর্থের সাথে যায় না। ইজ নেভার অ্যাংরি হয় না, ইজ নেভার বিইং অ্যাংরি, কখনো রাগান্বিত হয় না, এই হয় অর্থেই আসতে হবে তোমার, কখনো রাগান্বিত। সরি, এটা তো আগে থেকে বাদ দিলাম, আমাদের অ্যান্সার হবে বি, এটাও বাদ গেছে। ইজ নেভার বিইং অ্যাংরি উইথ হিম ইভেন ওয়েন হি ইজ লেট। আমি আবার বলছি, হিজ মাস্টার ইজ নেভার বিইং, আমাদের অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা, ইজ নেভার বিইং অ্যাংরি উইথ হিম, তার সাথে কখনো রাগ করে না, ইভেন ওয়েন যদিও হি ইজ লেট, তার মালিক তার সাথে কখনো রাগ করে না যদিও সে দেরি করে। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা, ইজ নেভার বিইং অ্যাংরি উইথ হিম ইভেন ওয়েন হি ইজ লেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইভাঙ্কা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। ইভাঙ্কা ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, সুস্পষ্টভাবে ইংরেজি বলে। ড্যাশ শি নোজ ফ্রেঞ্চ। আমরা অপশন দেখতে পাচ্ছি হাউএভার, মোরএভার, তারপর বাট, বিকজ। এখানে যে চারটা অপশন রয়েছে প্রত্যেকটা কনজাংশন
বা লিঙ্কিং ওয়ার্ডস বলতে পারি বা কানেক্টরস বলতে পারি, যেটা আমরা এইচএসসিতে অনেক ডিটেইলসে পড়েছিলাম। কি বললাম, কনজাংশনের ব্যবহারে বলতে পারি, কানেক্টরস সেন্টেন্স কানেক্টরস বা কানেক্টরস বলতে পারি, অথবা আমরা লিঙ্কিং ওয়ার্ডসও বলতে পারি। এখন দেখো ইংরেজিতে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস বা কনজাংশন দুইটা অংশকে কী করে কানেক্ট করে, সংযোগ করে। সেটা হতে পারে দুইটা সেন্টেন্স, সেটা হতে পারে দুইটা ওয়ার্ড, সেটা হতে পারে দুইটা ফ্রেজ। দেখো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দুইটা অংশকে যুক্ত করে, হতে পারে সেটা ফ্রেজ বা ওয়ার্ড বা সেন্টেন্স। এখন দেখো ইভাঙ্কা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, ইভাঙ্কা সুস্পষ্টভাবে ইংরেজি বলে, শি নোজ ফ্রেঞ্চ। তো আমরা জানি কানেক্টরসের ব্যবহারে, আমরা এইচএসসিতে পড়ে আসছি অবশ্যই সবাই, যে কানেক্টরসের ব্যবহারের ক্ষেত্রে বা লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে যখন তুমি একই অর্থবোধক কথা বারবার বলবা বা পরপর বলে যাবা, একটা কথা বলছো পজিটিভ, তারপরও আরও একটা পজিটিভ কথা বলছো, তখন আমরা কিছু কানেক্টর ব্যবহার করি বা কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি, যেমন বিসাইডস, এছাড়াও, যেমন বিসাইডস, তারপর ইন এডিশন, ইন এডিশন, তারপর ব্যবহার করি অলসো, অলসো, তা ব্যবহার করি মোর ওভার, মোর ওভার, আরও অনেকগুলো রয়েছে, অলসো, মোর ওভার, ইন এডিশন, ফার্দার। মানে আমরা একই অর্থবোধক কথা যখন বারবার বলা হবে তখন বিসাইডস, ইন এডিশন, মোর ওভার এরকম কথা বলা হয়। আমরা এক্সাম্পল বলতে পারি এটার বাইরে গিয়ে, ধরো তুমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলতে যাচ্ছ, তুমি যদি বলো ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ভার্সেটাইল ম্যান অফ ভার্সেটাইল জিনিয়াস, তিনি একজন বহুমুখী প্রতিভাধর মানুষ, তাহলে যদি বলো বিসাইডস হি ইজ অ্যান ইকোনমিস্ট, মোরওভার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। দেখো আমি বিসাইডস যুক্ত করতেছি, মোরওভার বলতেছি, কারণ তার সম্পর্কে পজিটিভ কথাগুলো বারবার বলে যাচ্ছি, একই অর্থবোধক কথা। এখন দেখো কী বলা হচ্ছে, ইভাঙ্কা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, ইভাঙ্কা ইংরেজি খুব ভালোভাবে বলতে পারে, সে নোজ ফ্রেঞ্চ, আবার সে ফরাসি ভাষাও জানে। তাহলে একই অর্থবোধক কথা বলা হচ্ছে না, মানে পজিটিভ কথা বা একই অর্থবোধক কথা। তাহলে এরকম একই অর্থবোধক কথা যখন বলা হবে তখন আমরা এডিশনাল কিছু কানেক্টর যুক্ত করব। এটার মধ্যে দেখো হাওয়ার জীবনও হবে না, হাওয়ার হয় বিপরীতার্থক কথা যুক্ত করার জন্য, এটা তো বিপরীতার্থক নয়, একই অর্থবোধক। বাটও বিপরীতার্থক হয়, আর বিকজ ব্যবহৃত হয় কারণ এবং ফলাফল, কারণ এবং ফলাফল বোঝাতে। আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে কোনটা, বি, মোর ওভার। মোর ওভার কখন ব্যবহৃত হয়, একই অর্থবোধক কথা যখন যুক্ত করা হয়। তাহলে হবে ইভাঙ্কা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, মোর ওভার, এছাড়াও শি নোজ ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চও জানে, ফরাসি ভাষাও জানে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে, মোর ওভার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, হি ড্যাশ টু সি আস ইফ শি হ্যাড বিন অ্যাবল টু। তোমরা যারা ক্লাস দেখতেছো তারা হয়তো ওটা কেউ কি গ্যাস করতে পারো ওটা কোন টপিকের মধ্যে পড়ে, গ্যাস করতে পারো কিনা একটু দেখো তো। এই টপিকটা খুবই পরিচিত এবং সবচেয়ে বেশি বলা যায় রিপিট হয় যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিটে, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটে তোমার এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। তোমরা একটু ট্রাই করো গ্যাস করার। এটা কোন টপিকের মধ্যে একটু টপিকের মধ্যে পরে একটু গ্যাস করতে পারো কিনা দেখো তো। হ্যাঁ, অনেক দিন পর। আর তোমরা চাইলে তোমাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারো, তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে, যারা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও উপকৃত হলো। আর যারা ফার্স্ট টাইমে রয়েছে, এই কিছুদিন পরেই তোমরা এইচএসসি পরীক্ষায় বসবা, তারাও চাইলে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, অনেকে বলতেছে এটা কন্ডিশনালের মধ্যে পড়তেছে। ওকে, তো এটা কন্ডিশনালের মধ্যে পড়ে খুব ইজিলি চিন্তা করা যায়। কেন, আমরা জানি কোনো একটা সেন্টেন্সের শুরুতে ইফ থাকলে তখন সেটা কন্ডিশনাল এর মধ্যে পড়ে, বাট এটা একটু তারা পেছিয়ে দিল এই কোয়েশনটা। কীরকম, এই ইফটা মাঝখানে নিয়ে আসতো তারা, কারণ একটা সেন্টেন্সের কনজাংশনটা শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। আর কনজাংশন দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো এই কনজাংশনটা শুরুতেও থাকতে পারে, আবার মাঝখানেও থাকতে পারে। তাহলে এইখানে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সেই যখন ইফের সাথে যেই ক্লজটা থাকবে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 থাকে,
তখন কোন কন্ডিশনালের মধ্যে পড়ে? এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়ে? ইফযুক্ত কন্ডিশনাল, এগুলো কিন্তু এইচএসসির পড়ালেখা, এইচএসসি বেসড পড়ালেখায় মূলত একটু তোমাকে এদিক এদিক করে দিবে। যদি একটা কন্ডিশনাল, তো আমরা এইচএসসি কম্প্রেহেনসিভ সেন্টেন্সের জন্য এটা খুব ফান্ডামেন্টাল একটা টপিক, এবং এটা কন্ডিশনাল বলো, কম্প্রেহেনসিভ সেন্টেন্স বলো, তোমার রাইট ফর্ম ভার্বস বলো, সব জায়গায় কাজে লাগে। তাহলে দেখো ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে ইফের সাথে যখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিতে থাকে, কোন কন্ডিশনালের মধ্যে পড়ে? কন্ডিশনাল প্রধানত তিন প্রকার, আর মূলত টোটাল 4 প্রকার। কন্ডিশনাল প্রধানত 3 প্রকার আর টোটাল 4 প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আমরা সবাই জানি। আর আরেকটা জিরো কন্ডিশনাল। সবথেকে বেশি প্রশ্ন আসে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল থেকে। এখন দেখো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে, ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে আমি একটু দ্রুত বলতে চাই, খুব একটা যদি সংক্ষেপে বলতে চাই। ফার্স্ট কন্ডিশনাল দেখো, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, ইফ তো অবশ্যই থাকবে, এটা খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস এটার জন্য, কন্ডিশনালের জন্য। যদি এই পাশে V1 থাকে, এ পাশে ক্যান, উইল, মে থেকে যে কোনোটা আসবে তারপর ভার্ব বেস ফর্ম হয়। ওকে, এরপর আমরা সেকেন্ড কন্ডিশন যদি যাই, ইফ থাকবে, ভার্বে যদি V2 হয় কমায়ের আগে, তখন এই পাশে হবে ক্যানটা কোড হয়ে যাবে, কোড, তারপর উইলটা উড হয়ে যাবে, তারপর ম্যাটা মাইট হয়ে যাবে, মাইট, MIGHT, মাইট হয়ে যাবে, তারপর ভার্ব বেস ফর্ম হবে, কারণ এগুলো মডেল লাক্সারি। এরপর থার্ড কন্ডিশনাল কি? এখন আমরা যেটার দিকে যাচ্ছি, থার্ড কন্ডিশন হচ্ছে ইফ তো থাকবেই, কারণ এটা তো এটা সিম্বলই। ইফযুক্ত কন্টিনিউয়াস সেন্টেন্সে কমায়ের বাম পাশে যদি হ্যাড প্লাস ভার্বের B3 থাকে, তখন কমায়ের ডান পাশে কুড, উড, মাইট এগুলো সেমই থাকবেই। কুড, COULD, কুড, উড, মাইট এগুলো সেম থাকবে। এখানে নতুন করে একটা হ্যাভ আসবে, এবার ভার্বের B3 করতে হবে, কারণ আমরা জানি ইউনিভার্সালি হ্যাভের পর ভার্বের B3 ফর্ম হয়। তাই দেখো এটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যেই পড়তেছে না, কারণ দেখো ইফের পরে হ্যাড প্লাস B3 আছে, থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। ইফের পর হ্যাড প্লাস B3। কোশ্চেন হচ্ছে এখানে বিনটাকে B3, হ্যাঁ বিন হচ্ছে বি এর B3, এই বি এর B3 হচ্ছে বিন। তাই থার্ড কন্ডিশনাল হলে কমায়ের অন্য পাঁচটা বা অন্য ক্লজটাকে হয় কুড, উড, মাইট থেকে যে কোনটা আসবে, কোড, উড, মাইট থেকে যে কোনটা আসবে, তারপর হ্যাভ আসবে, তারপর B3 আসবে। এখন দেখো অপশনের মধ্যে কোথায় থার্ড কন্ডিশনালের সিম্বল রয়েছে? অপশনের মধ্যে কোথায় থার্ড কন্ডিশনালের সিম্বল রয়েছে? হ্যাঁ, অ্যান্সার উড হ্যাভ কাম, অনেক অ্যান্সার করছে। এখানে হবে তোমার উড হ্যাভ কাম, হ্যাড কাম হবেই না, কেম তো হচ্ছেই না, আর উড কামও হবে না, আমাদের হবে উড হ্যাভ কাম। কুড, উড, মাইট থেকে যে কোনোটা আসলো, তারপর হ্যাভ আসলো, তারপর ভার্বের V3 হলো। কাম V1, কেম V2 আর কাম V3। V1 আর V3 সেম কামের, আমাদের অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বারটা, would have come। তাহলে কি হয়? হি would have come to see us if he had been able to। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি এভাবে ছিল এই সেন্টেন্সটা, if he had been able to, he would have come to see us। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ছিল এরকম, তারা একটু এদিক ওদিক করে একটু কনফিউশন করার ট্রাই করছিল। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি কোন অংশের মধ্যে পড়ে? ভোকাবুলারি, এটা হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে আসছে এই কোশ্চেনটা। ভোকাবুলারি কোন অংশ থেকে পড়ে? যদিও মার্ক ডিস্ট্রিবিউশনে বলা ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের অর্থাৎ বিবি ভর্তি পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনে বলা ছিল ভোকাবুলারি 3টে সেগমেন্ট থেকে কোশ্চেন হবে, একটা তোমার সিনোনিম, আরটা অ্যান্টোনিম, আর একটা অ্যানালজি। কিন্তু দেখো তারা কোত্থেকে প্রশ্ন দিল, এই বলা হচ্ছে আসেপ্টিক ইজ ওয়ান, একজন সেপটিক সে যে, সেপটিক সম্পর্কে বলা হচ্ছে। এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসলো? মূল টপিকটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির কোন সেগমেন্ট থেকে আসলো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসলো। যদিও এটা বলা ছিল না যে এই সেগমেন্ট থেকে কোশ্চেন করা হবে। এটা ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক শব্দে কিছু পরিচয়। তাহলে দেখো আসেপ্টিক, সেপটিককে সন্দেহবাদী, সেপটিকের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে সন্দেহবাদী। হ্যাঁ, সন্দেহবাদী কারা? যারা যে কোনো কিছু নিয়ে সন্দেহ করে, সন্দেহ করে। সাধারণ মানুষ যা বিশ্বাস করে তার বিপরীতে গিয়ে তারা যা বিশ্বাস করে। তাহলে এখানে দেখি আমরা ইজ কনসিডার্ড টু বি স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল। সেপটিক কি? যারা অদ্ভুত এবং অস্বাভাবিক? না। অলওয়েজ এক্সপেক্টস ব্যাড থিংস টু হ্যাপেন, যারা সবসময় খারাপ হোক এমন চিন্তা করে, পৃথিবীতে খারাপ ঘটনা ঘটুক এমনটা চিন্তা করে? না। বিলিভস দ্যাট, তারা বিশ্বাস করে যে পিপল আর সেলফিশ, মানুষ সবাই স্বার্থপর। যারা চিন্তা করে মানুষ সবাই স্বার্থপর, তারা সেপটিক নয়। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার ডি হবে। হ্যাজ ডাউটস, যাদের সন্দেহ থাকে, অ্যাবাউট থিংস,
যে কোনো কিছু নিয়ে দ্যাট যেগুলো আদার পিপল বিলিভ, সাধারণ মানুষরা যা চিন্তা করে যা বিশ্বাস করে তা নিয়ে তাদের বিশ্বাস নেই, তারা হচ্ছে কি স্যাপটিক। আমাদের আলটিমেট আনসার হবে ডি নাম্বারটা। এটা একটা ভোকাবুলারির একটা অংশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট, তাহলে আমাদের সেকেন্ডটা হ্যাড ডাউটস অ্যাবাউট থিংস দ্যাট আদার পিপল বিলিভ। নেক্সট কোয়েশ্চেন। ওকে, আমরা একটু তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো, ইতিমধ্যে একবার চেষ্টা করেছো কিন্তু হয় নাই, আর তাদের জন্য খুব বড় একটা সুযোগ রয়েছে, কারণ তোমরা মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে গেছো। এখন একটু করে আগের প্যাটার্ন অনুযায়ী জাস্ট তোমার মোটামুটি সব কিছু গোছানো আছে, এখন একটু বেশি করে পড়তে হবে, আগের পড়াগুলো একটু তোমার চর্চায় রাখতে হবে। তো যারা সেকেন্ড টাইমের বেস্ট রয়েছে তাদের জন্য একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ। আর যার মধ্যে লাইভ ক্লাস থাকবে তোমার 85টা, আর ওয়েবসাইটে ক্লাস অলরেডি তোমার 80টা রয়েছে, এক্সাম থাকবে 40, আর প্রিন্টেড বুক দেওয়া হবে তোমাদেরকে 3টা। তো এবং যারা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে বর্তমানে, কিছুদিন পরে তোমরা এইচএসসি পরীক্ষা বসবা, তারপরে তো তোমাদের আসল যুদ্ধটা শুরু হবে। তাহলে তোমরাও চাইলেই কেন আগের থেকেই যুক্ত হয়ে যেতে পারো, অথবা পরীক্ষার পরে যুক্ত হতে পারো। আর যদি বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারে 01854346832 এই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারো। ওকে, এখন আমরা আমাদের ভরায় ফিরে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখি। ড্যাশ দ্য সিচুয়েশন ইনফিউরেটেড হিম। ইনফিউরেটেড মানে হচ্ছে রাগান্বিত করা, ক্ষুব্ধ করা, ক্ষিপ্ত করা। হি ডিড হিজ বেস্ট টু হাইড হিজ অ্যাঙ্গার। দেখো, দ্য সিচুয়েশন ইনফিউরেটেড হিম, পরিস্থিতি তাকে ক্ষুব্ধ করেছে, ক্ষিপ্ত করেছে। হি ডিড হিজ বেস্ট, সে সর্বোচ্চ চেষ্টা করেছিল, টু হাইড ঢেকে রাখতে, লুকায় রাখতে, হিজ অ্যাঙ্গার তার রাগ। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিচুয়েশন ইনফিউরেটেড হিম, এটা একটা নেগেটিভ সাইন। পরিস্থিতি তাকে কি করেছিল, রাগান্বিত করেছিল। আর হি ডিড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, টু হাইড হিজ অ্যাঙ্গার, তার রাগকে সংবরণ করার জন্য, ঢেকে রাখার জন্য। তো এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। দেখো কেউ একজন কোনো একটা পরিস্থিতিতে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, কিন্তু সে চেষ্টা করছে তার সর্বোচ্চটা যাতে সে তার রাগটা সংবরণ করতে পারে। তো আগেরটা নেগেটিভ সাইন আর পরটা পজিটিভ সাইন। আমরা অপশনের দিকে তাকালে দেখতে পাই বিকজ, অ্যাজ, দো, সিন্স, প্রত্যেকটা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস। তাই দেখো যখন আমরা অবশ্যই কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডসে পড়েছি, এখানে অনেকেই অ্যান্সার করছে, দো, নবনীতা চৌধুরী অ্যান্সার করছে, সাবরিনা সুমায়া, অনন্যা। ওকে, তাহলে দেখো কেন দো হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা দেখি বিকজ ব্যবহৃত হয় কারণ এবং ফলাফল বোঝাতে। আচ্ছা দেখো এখানে কি কোনো কারণ অথবা ফলাফল বোঝাচ্ছে যে সে রাগান্বিত হলো, এটা কারণ, আর ফলাফল এটা না। তারপর অ্যাজ হিসাবে অর্থে ব্যবহৃত হয়, এটাও হচ্ছে না তাহলে। এরপর সিন্স যেহেতু অর্থে ব্যবহৃত, যেহেতু সে রাগান্বিত হয়েছিল, সে তার রাগ সংবরণ করার চেষ্টা করছিল, একদিক দিয়ে যায় কিন্তু তার থেকে বেস্ট অ্যান্সার রয়েছে কোনটা কি, দো। দো কখন ব্যবহৃত হয়, দু এই জায়গায় অলদো দিলেও অ্যান্সার হইতো, অলদো দিলেও কি হইতো, THOGH, অলদো দিলেও এটা অ্যান্সার হতো। তো দু অলদো কখন ব্যবহৃত হয়, যখন দেখো TH রুলটা এরকম, দো অথবা অলদো কখন ব্যবহৃত হবে, যখন দো অথবা অলদো ব্যবহৃত হয়, এরপর দুটা ক্লজ থাকবে, একটা ক্লজ পজিটিভ হলে একটা ক্লজ হবে, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করা ট্রাই করি যাতে বুঝতে সুবিধা হয়। একটা ক্লজ যদি তোমার পজিটিভ হয়, অপর ক্লজটা হবে নেগেটিভ। একটা ক্লজ যদি নেগেটিভ হয়, অপর ক্লজটা হবে পজিটিভ। কবিজ দেখো দু এবং অল দু দুটা ক্লজকে যুক্ত করে অলওয়েজ। একটা ক্লজ যদি তোমার পজিটিভ হয়, একটা ক্লজ হবে নেগেটিভ, একটা ক্লজ যদি নেগেটিভ হয়, একটা ক্লজ হবে পজিটিভ। আর টু সাম আপ, আমি যদি একটু সামারি করতে চাই, দু অল দু ব্যবহৃত হয় বিপরীতার্থক দুটি ক্লজকে যুক্ত করার জন্য। দু অল দু ব্যবহৃত হয় বিপরীতার্থক দুটি ক্লজকে যুক্ত করার জন্য। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কোনটা, দো। দো দ্য সিচুয়েশন ইনফিউরেটেড হিম, যদিও পরিস্থিতি তাকে অনেক বেশি ক্ষুব্ধ করেছিল, হি ডিড হিজ বেস্ট টু হাইড হিজ অ্যাঙ্গার, সে সর্বোচ্চ চেষ্টা করেছিল তার রাগ সংবরণ করার জন্য। এটা নেগেটিভ আর এটা পজিটিভ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, মেনি আইল্যান্ডস মেক আপ। এটাও একটা ভোকাবুলারির কোয়েশ্চেন, ভোকাবুলারি একটা কোয়েশ্চেন ছিল, এবং ভোকাবুলারি কোন অংশের থেকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে করা হয়েছে এই কোয়েশ্চনটাও। তাহলে দেখো মেনি আইল্যান্ডস মেক আপ,
অনেকগুলা দ্বীপ, আইল্যান্ডস মানে হচ্ছে তোমার দ্বীপ, অনেকগুলা দ্বীপ তৈরি করে। কি তৈরি করে? অ্যান আইজেল। আইজেল মানে হচ্ছে তোমার এটা একটা যারা আর্টিস্ট তাদের একটা যন্ত্র। তারপর পেনিনসুলা, কন্টিনেন্ট, না এগুলো হচ্ছে না একটা, আমাদের অ্যান্সার হবে তোমার আর্কিপেলাগো। অ্যান্ড আর্কিপেলাগো, আর্কিপেলাগো হচ্ছে পেলাগো মানে হচ্ছে তোমার দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। তাহলে দেখো অনেকগুলা আইল্যান্ড, অনেকগুলা দ্বীপ মিলে একটা আর্কিপেলাগো হয়, অর্থাৎ অনেকগুলো আইল্যান্ড মিলে একটা আর্কিপেলাগো হয়, অনেকগুলো দ্বীপ মিলে একটা দ্বীপপুঞ্জ হয়। বাংলায় বলতে গেলে দ্বীপপুঞ্জ, আর ইংরেজিতে বলতে গেলে আর্কিপেলাগো। আমাদের অ্যান্সার হবে এখানে আর্কিপেলাগো। এগুলো জাস্ট তোমাকে পড়তে হবে, মুখস্থবিদ্যার উপর ডিপেন্ড করবে, এখানে তো আর গ্রামারের কোনো ফ্যাক্টস নেই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান আর্কিপেলাগো, অর্থাৎ অনেকগুলো আইল্যান্ড মিলে একটা কি হয়? আর্কিপেলাগো হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হি ফ্যান্টাসাইজড দ্যাশ উইনিং দ্য লটারি। আমরা দেখি এখানে অপশন উইথ, অ্যাবাউট, ফ্রম, আফটার, দ্যাট মিনস এটা প্রেপোজিশন দিয়ে করা হয়েছে। মনে রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রেপোজিশন দিয়ে কোয়েশ্চেন হলে ধরে নিবা তুমি 95% কোয়েশ্চেন হয় তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। জেনারেল রুলস অফ প্রেপোজিশন খুব কম এখানে কি করা হয়? ফলো করা হয়। জেনারেল রুলস অফ প্রেপোজিশন খুব কম ফলো করা হয়, কোশ্চেন খুব কম হয়। সবচেয়ে বেশি কোশ্চেন হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। তোমরা যেটা এইচএসসি থেকে পড়ে আসতেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে। তাহলে দেখো ফ্যান্টাসাইজডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় তোমার অ্যাবাউট, ফ্যান্টাসাইজড অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটার বাংলা অর্থ কি? আশাবাদী হওয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমার ফ্যান্টাসাইজডের সাথে অলওয়েজ অ্যাবাউট হয়, সেটা আবার যে কোনো ফর্মে হতে পারে। ফ্যান্টাসাইজ অ্যাবাউট, ফ্যান্টাসাইজ অ্যাবাউট, ফ্যান্টাসাইজিং অ্যাবাউট, ফ্যান্টাসাইজড অ্যাবাউট, তার মানে হচ্ছে তোমার আশাবাদী হওয়া। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট, সে আশাবাদী ছিল উইনিং দ্য লটারি, লটারিটা জেতার জন্য সে কী ছিল? আশাবাদী ছিল। আমাদের অ্যান্সার হবে কেন? অ্যাবাউট। ওকে, ফ্যান্টাসাইজড অ্যাবাউট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দি মেডিকেল ডক্টর উইল ডিসঅ্যাগ্রি টু দ্য অপারেশন ড্যাশ, শি ইজ কনভিন্সড দ্যাট ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। খেয়াল করো, আমরা অপশন দেখতে পাচ্ছি অনলি ইফ, আনলেস, অ্যাজ লং এজ, তারপর নান। তাতে কী হতে পারে আমরা একটু দেখি। এটা হচ্ছে তোমার, এটাও আসছে কন্ডিশন, কনজাংশন বা কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড, এই টপিকটা থেকে। কনজাংশন, কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড, যা দুটা ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে, অথবা দুটা ফ্রেজকে যুক্ত করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা ফ্রেজকে যুক্ত করতেছে। কেন দেখো এর আগেও ফাইনাল ড্রাফট রয়েছে, পরেও ফাইনাল ড্রাফট। যেমন দেখো মেডিকেল উইল ডিসঅ্যাগ্রি ইজ কনভিন্সড, পরে দ্যাট দিয়ে আরেকটা কনজাংশন যুক্ত হচ্ছে, আরেকটা ক্লজ যুক্ত হচ্ছে। আমরা দেখি একটু, দি মেডিকেল ডক্টর, হাসপাতালের ডাক্তার, উইল ডিসঅ্যাগ্রি, কী হবেন? রাজি হবেন না, টু দ্য অপারেশন, অস্ত্রোপচার করতে। মেডিকেল ডাক্তার অস্ত্রোপচার করতে বা অপারেশন করতে রাজি হবেন না, ড্যাশ, শি ইজ কনভিন্সড, যদি তিনি না বুঝেন দ্যাট যে ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, এটি প্রকৃতপক্ষেই প্রয়োজনীয়। হ্যাঁ দেখো এখানে কি অনলি ইফ অর্থের সাথে কখনোই যায় না, কেবল তখন, তখন, এটা কখনোই এই অর্থের সাথে যাচ্ছে না। দেখো অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না বা যতক্ষণ, যতদূর সম্ভব, এর কোথাও আমাদের অর্থের সাথে যাচ্ছে না। যতদূর সম্ভব তিনি কি হন? কনভিন্সড হন, এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এটার অর্থে যাচ্ছে না। তাহলে নানও হচ্ছে না, আমাদের অ্যান্সার হবে কোনটা? আনলেস। কেন আনলেস হচ্ছে? তুমি নান বসা একবার, নান মিন্স এখানে নানটা হবে না, বোঝাতে চাচ্ছে এখানে একটাও উত্তর নয়, এটা বোঝাতে চাচ্ছে না, এরকম হচ্ছে না, কারণ এখানে কনজাংশনটা লাগবে। এটা আমরা চাইলে আগে থেকেই ক্যান্সেল করতে পারতাম। কেন? এখানে কনজাংশনটা লাগবেই, কারণ দুইটা ক্লজ আলাদা করে দেওয়া আছে, এটাকে যুক্ত করার জন্য অবশ্যই কিছু একটা লাগবে। তো নানটা কখনো হচ্ছে না। তিনটা অপশনের মধ্যে অনলি ইফ অর্থের সাথে যায় না, অ্যাজ লং এজ অর্থের সাথে যায় না, আমাদের আলটিমেট অ্যান্সার হয় আনলেস। তো আনলেস কি বসালে সঠিক হয়? আমরা একটু দেখি। আনলেসের বাংলা অর্থ কি? যদি না, যদি না। আমরা একটু দেখি তাহলে, দ্য মেডিকেল ডক্টর উইল ডিসঅ্যাগ্রি টু দ্য অপারেশন, ডাক্তার অপারেশন করতে রাজি হবেন না, আনলেস, যদি না, শি ইজ কনভিন্সড, যদি তিনি না বুঝেন, দ্যাট বা তাকে বোঝানো না হয়, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, যদি তিনি এটার আসলেই গুরুত্ব বা আসলেই প্রয়োজন এটা যদি তিনি না বুঝেন, তিনি কখনো অস্ত্রোপচার করার জন্য রাজি হবেন না। যদি না, এই যদি না অর্থে আমাদের আসতে আনলেস। যদি না, হ্যাঁ অনেকে তোমরা অ্যান্সার করছো আনলেস, অ্যান্সার করছে, গুড। এখানে হবে কি? আনলেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, থিওরিক্রেসি ইজ দ্য রোল অফ ড্যাশ, থিওরিক্রেসি ইজ দ্য রোল অফ, এটা হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে করা হয়েছে এই কোয়েশ্চনটাও। তাহলে দেখো ভোকাবুলারি থেকে কী পরিমাণ কোয়েশ্চেন করা হয়েছে, ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন করা হয়েছে এটা। থিওরিক্রেসি ইজ দ্য রুল অফ,
এটাও বলা যায় একদিক থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। থিওরিক্রেসি, থিওরিক্রেসি মানে কি ধর্মতন্ত্র বা ধর্মতত্ত্ব বলা যায়, ধর্মতত্ত্ব বা ধর্মতন্ত্র বলা যায়, ধর্মতন্ত্র, ধর্মতত্ত্ব বা ধর্মতন্ত্র বলা হচ্ছে থিওরিক্রেসি দ্য রুল অফ, থিওরিক্রেসি বা ধর্মতন্ত্র বা ধর্মতত্ত্ব হচ্ছে কিছু নিয়ম, কিসের, মিলিটারিদের, সামরিক নিয়ম, কখনোই না, ধর্মের সাথে সামরিক তো কখনোই যায় না। তারপরে স্টেট, রাষ্ট্রীয় নিয়ম, না এটা ধর্মীয় নিয়ম। তারপর অ্যারিস্টোক্র্যাটস, অভিজাতদের নিয়ম, না চার্চ, চার্চ মানে তোমার গির্জার নিয়ম। দেখো অনেকেই মনে হতে পারে ধর্মের সাথে গির্জার সম্পর্ক কি, হ্যাঁ আদার্স অপশনের তুলনায় ধর্মের সাথে গির্জার সম্পর্কটা অনেক গুণ চায়। গির্জা একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় একটা স্থাপনা, তাহলে এখানে যদি কখনো রিলিজিয়াস দিত এটা একদম পারফেক্ট হতো, কিন্তু তোমাকে আরেকটা কনফিউজ করার জন্য দিল চার্চ, অথবা তোমার হতে পারে এখানে মস্ক, হতে পারে তোমার এখানে টেম্পল, তাও অ্যান্সার হবে। কেন, ধর্মতন্ত্রের সাথে ধর্মীয় নিয়ম কানুনগুলো ফলো সবচেয়ে বেশি হয় কোথায়, ধর্মীয় স্থাপনায়, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে চার্চ। তা থিওরিক্রেসি কি, থিওরিক্রেসি তোমার ধর্মতন্ত্র বা ধর্মতত্ত্ব, যেটা কার সাথে রিলেটেড, ইজ দ্য রোল অফ চার্চ, অর্থাৎ চার্চের নিয়ম কানুনকে নির্দেশ করে। ওকে, আমরা পরের কোয়েশ্চনে যাচ্ছি, তাহলে আমাদের কোনটা, চার্চ, গির্জা। কোয়েশ্চন নাম্বার 11, দ্য বুক দ্যাট ইউ সি ড্যাশ অন দ্য টেবল বিলংস টু মি। এখানে কি দেওয়া আছে দেখো তো, লেট, লাইং, লেইং, লেইন। এটা একটু ট্রাই করতো তোমরা, কি হতে পারে। আমি টপিকটা একটু তোমাদের বলে দিই, প্রবলেম ভার্ব, টপিকটার নাম হচ্ছে প্রবলেম ভার্ব, প্রবলেম ভার্ব, এই টপিকটার নাম হচ্ছে এটাই প্রবলেম ভার্ব, সেটা আসলেই প্রবলেম সৃষ্টি করে তোমার জন্য। প্রবলেম ভার্ব তোমার জন্য প্রবলেম সৃষ্টি করবেই, প্রবলেম ভার্ব টপিকটা। এখানে কি হতে পারে, দ্য বুক দ্যাট ইউ সি ড্যাশ অন দ্য টেবল বিলংস টু মি, যেই বইটা টেবলে রয়েছে, অর্থ কি, যে দ্য বুক দ্যাট ইউ সি, যে বইটা তুমি দেখতেছো, ড্যাশ টেবল, অন দ্য টেবল, ড্যাশ অন দ্য টেবল, টেবলে রয়েছে, বিলংস টু মি, এটা এই বইটা আমার, এই বইটা আমার। একজন বলতেছে লাইং, লেইং, LAYING, লেইং, এই বলতেছে ওটা। আর কেউ একটু ট্রাই করতে পারো তোমরা, হ্যাঁ লেইং বলতেছে সবাই। আচ্ছা দেখো, হ্যাঁ সাবরিনা, সুমাইয়া, অনন্যা, ও বলতেছে লাইং। এবার আমরা একটু দেখি, এটা নিয়ে বলতে গেলে প্রবলেম ভাবলেন যে আমি এখন বলতে চাই, কারণ প্রত্যেকটা অপশন তোমাকে বিশ্লেষণ করতে চাই, অনেকক্ষণ তোমাকে কথা বলতে হবে, কারণ প্রবলেম ভার্ব আসলেই প্রবলেম তৈরি করবে। এগুলো একটু খুব ভালো করে ধরে ধরে পড়াতে হয়, প্রত্যেকটা ভাব নিয়ে কথা বলতে হয়। আমি তোমাকে জাস্ট এটার সাথে আমাদের এই অ্যান্সার সাথে যেটা রিলেটেড সেটা একটু আলোচনা করি। এ দেখো লাই, এই লাইয়ের অনেকগুলো অর্থ হতে পারে, মিথ্যা কথা বলা, নিহিত থাকা, আবার শুয়ে থাকাও হয়। এই লাইয়ের বাংলা অর্থ ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি, এই লাইয়ের বাংলা অর্থ তোমার মিথ্যা কথা বলাও হয়, ডোন্ট টেল আ লাই আর নেভার টেল আ লাই। তারপর আবার কি হয়, শুয়ে থাকাও হয়, দ্য প্রসপারিটি অফ আ কান্ট্রি লাইস ইন দ্য, কিছু একটা দেশের তোমার প্রসপারিটি, উন্নতি নিহিত থাকে এটার মধ্যে, তখন এটা নিহিততা করতে ব্যবহৃত হয়। আবার লাই মানে তোমার শুয়ে থাকাও হয়, লাউ মানে কী করা, শুয়ে থাকা বা কোনো কিছু রাখাও হয়, কোনো কিছু শুয়ে থাকা বা কোনো কিছু রাখাও হয়, কোনো কিছু রাখা, কোনো জড়বস্তু রাখা। তাহলে দেখো এই লাইয়ের ক্ষেত্রে এটা B1, তারপর এটার V2 হচ্ছে লে, LAY, এটা হচ্ছে B1, এটা হচ্ছে তোমার V2, আর এটার V3 হচ্ছে তোমার লেইন, V3 হচ্ছে লেইন, LAIN, লেইন, এটা হচ্ছে V3। আমি আবার বলছি, এই লাইয়ের বাংলা অর্থ তিনটা, মিথ্যা কথা বলাও হয়, নিহিত থাকাও হয়, আবার কোনো কিছু রাখা, টু পুট সামথিং সামওয়্যার, টু পুট সামথিং সামওয়্যার, কোনো কিছু কোনো একটা জায়গায় কোনো কিছু রাখা, কোনো একটা জায়গায় কোনো কিছু রাখা, সে অর্থ ব্যবহৃত হয়। এটা নিহিত থাকাও হয়, কোনো একটা জায়গায় কোনো কিছু রাখা অর্থ হয়। এখন দেখো এই লাইয়ের B1 হচ্ছে লাই এটা, আর এটার V2 হচ্ছে লে, আর B3 হচ্ছে লেইন। তো এটার সাথে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল করি, ING করতে চাই, ING, তখন এটা কী হবে, যখন আমরা এটা একটা নিয়ম রয়েছে, কোনো একটা ভার্বের সাথে শেষে যখন ই থাকে, সাথে সাথে ING যুক্ত করার সময় ইটা চলে যায়, YING হয়ে যায়, অর্থাৎ এটা এরকম হবে LYING, লাইং। এটা একটা নিয়ম, কোনো একটা ভার্বের সাথে শেষে যদি আই থাকে, ING যুক্ত করার সময় এই IE উঠে যায়, তখন YING হয়ে যায়, YING। এটা তোমার এটা এইভাবে সাথে ING যুক্ত করলে এই অবস্থাটা হবে। এখন দেখো আমাদের এই সেন্টেন্সের ক্ষেত্রে একটা কী প্রয়োজন, প্রেজেন্ট পার্টিসিপল।
স্যার লজিক কি, কেন প্রেজেন্ট পার্টিসিপল প্রয়োজন? দেখো, দি বুক দ্যাট ইউ সি, ওই বইটা যেটা তুমি দেখতেছো, ড্যাশ অন দ্য টেবিল, টেবিলে রয়েছে, এখান থেকে যে কোনোটা আমাকে বাছাই করতে হবে। টেবিলে পরে রয়েছে, টেবিলে শুয়ে রয়েছে বা টেবিলে পরে রয়েছে, তাহলে শুয়ে থাকা বা পরে থাকা অবস্থায় একটা অবস্থাকে নির্দেশ করে, সিচুয়েশন। এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপিয়াল। এখানে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল কেন হবে? এখানে তোমার একটা সিচুয়েশনকে নির্দেশ করতেছে, তাই বইয়ের পরে থাকা একটা সিচুয়েশনকে নির্দেশ করতেছে, তাই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল করতে হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এখানে কোন আইএনজি যুক্ত ভার্ব কোনটা আছে? তার মানে এটাও হচ্ছে না, আমার এটাও হচ্ছে না। একটা আছে লাইং, একটা আছে লেইং। এখন দেখো, এখানে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ভার্বের কেবলমাত্র বেস ফর্মের সাথে অন্য কিছু যুক্ত করতে পারবা তুমি। অর্থাৎ দেখো, তোমরা কি কখনো এরকম দেখছো গুয়ের সাথে আইএনজি যুক্ত করা যায়, ইএসও যুক্ত করা যায়, আবার গোয়ের সাথে কি তুমি গোয়ের ভি2 কি ওয়েন্ট, এটার সাথে আইএনজি যুক্ত করতে কখনো দেখছো ওয়েন্টিং, কখনো দেখছো ওয়েন্টিং আর ওয়েন্টেড? না, কখনো হয় না। ভার্বের বেস ফর্মের সাথে তোমাকে এস বাই এস যুক্ত করলেও সেটার সাথে করতে হবে, ইডি যুক্ত করলেও সেটার সাথে করতে হবে, আইএনজি যুক্ত করলেও সেটার সাথে যুক্ত করতে হবে। এখন দেখো, যদি তোমরা যারা এই অ্যান্সারটা করছো এটা, তো ভার্বের ভি2 সাথে কেমন আইএনজি যুক্ত হয়? এটা হবে না। এটা তো এই দুটো আগে থেকেই বাদ গেছে, কারণ আমাদের এখানে প্রয়োজন প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব আইএনজি। কেন ভার্ব আইএনজি প্রয়োজন? কারণ এখানে একটা তোমার সিচুয়েশনকে নির্দেশ করতেছে, অবস্থাকে নির্দেশ করতেছে। অবস্থাকে নির্দেশ করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল প্রয়োজন। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব আইএনজি। এখন এখানে এই দুটো আগে থেকেই বাদ যাবে, তাকে কি এই আইএনজি যুক্ত দুইটা, এখানে এইটা আগে থেকেই এখন বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ ভার্বের বি2 এর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, ভার্বের বি2 এর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। যারা অ্যান্সার করছো লাইং, তারা ভালো করে খেয়াল করো, ভার্বের বি2 এর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। তো এটা এই জন্য বাদ গেছে, আমাদের অ্যান্সার হবে কোনটা? লাইং। অ্যান্সারটা সাবরিনা সুমাইয়া অনন্যা, তার অ্যান্সারটা সঠিক হয়েছে। আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? LAYING, লাইং। কেউ কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আই উইল বি ট্রাই মাই বেস্ট, যে আমি চেষ্টা করি তোমাকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। চার্জারটা দিবেন, বুঝছো কিনা বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা যদি এখন যদি এটা নিয়ে কারো কনফিউশন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছো তোমরা এটা? বুঝলে বলো, আর না বুঝলেও বলো, আমাকে বলতে হবে, নয়তো আমি পরের কোয়েশ্চেন যাচ্ছি। ওকে, আমি তাহলে পরের কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, দি হাইব্রিড কার্স হ্যাভ ড্যাশ দ্য ফিচার্স অফ আ লাক্সারি কার but also the efficiency of using less fuel than the normal cars. কি বলা হচ্ছে দেখো, ক্লিয়ার স্যার, গুড। তাহলে দেখো, the hybrid cars have dash features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars. আমরা দেখতে পাচ্ছি এখানে দ্যাট রয়েছে, অ্যাডিশনালি রয়েছে, অল রয়েছে, নট অনলি রয়েছে। ক্লিয়ার, গুড। তাহলে খেয়াল করো, তোমার কিছু কোরিলেটিভ কনজাংশন রয়েছে। কোরিলেটিভ কনজাংশন, তোমরা নাম শুনছো কিনা জানি না, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, এই কোরিলেটিভ কনজাংশনগুলো কি? যেগুলো জোড়ায় জোড়ায় বসে, ওই যে পার্কে যেরকম বসে, তোমরা পার্কে গেলে যেরকম দেখতে পাও জোড়ায় জোড়ায় বসতে, এরকম জোড়ায় জোড়ায় বসে এই কোরিলেটিভ কনজাংশনগুলো একজনকে ছাড়া অপরজন চলেই না, এরকম। সেগুলো কি? কয়েকটা যদি উদাহরণ হিসেবে বলি, নট অনলি বাট অলসো, তারপর নেইদার নর, নেইদার নর, তারপর এইদার অর, আপাতত এই কয়েকটা বলি। তারপর অ্যাজ ওয়েল এজ তো একটাই রয়েছে। তারপর আর কি রয়েছে? বোথ ডট ডট অ্যান্ড, এগুলো হচ্ছে তোমার কোরিলেটিভ কনজাংশন। ভালো করে খেয়াল করো, নট অনলি বাট অলসো, নেইদার নর, এইদার অর, বোথ অ্যান্ড। অর্থাৎ এই নট অনলিটা বাট অলসোটা ছাড়া কখনো বসবে না। নট অনলি বাট অলসো একটা সেন্টেন্সে অলওয়েজ একসাথেই বসবে।
নেইদারের সাথে অলওয়েজ নর বসবে, এইদারের সাথে অলওয়েজ অর বসবে, বোধের সাথে অলওয়েজ অ্যান্ড বসবে। এগুলো কোরিলেটিভ কনজাংশন, একটা ছাড়া অপরটা কখনো চলেই না। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অপশন দিকে তাকালে বুঝতে পারি যে এখানে তোমার কনজাংশনের ব্যবহার রয়েছে। এখানে রয়েছে দেখো দ্য হাইব্রিড কার্স হ্যাভ দ্য ফিচার্স অফ আ লাক্সারি কার। হাইব্রিড কারের মধ্যে লাক্সারি কারের ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, বাট অলসো দ্য এফিসিয়েন্সি অফ ইউজিং লেস ফিউল দ্যান দ্য নর্মাল কার্স। এখানে দেখো বাট অলসো রয়েছে, তো বাট অলসো তো আর একা কখনো বসে না, তার সাথে অলওয়েজ নট অনলি ডট বাট অলসো হয়। তো এখানে আমাদের নট অনলিটা মিসিং, এখানে শুরুতে কি হবে নট অনলি, আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, কারণ বাট অলসোর সাথে অলওয়েজ নট অনলি থাকতে হয়। তোমরা অনেকেই অ্যান্সার করছে গুড, তাহলে নট অনলি ডট বাট অলসো করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে ডি নাম্বারটা, নট অনলি ডট বাট অলসো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, মাইক্রোস্কোপস মেক স্মল থিংস অ্যাপিয়ার লার্জার দেন ড্যাশ। মাইক্রোস্কোপ আমরা অবশ্যই চিনি, মাইক্রোস্কোপ টেলিস্কোপ আমরা মোটামুটি সবাই পরিচিত, যেটা দিয়ে ছোটো কোনো বস্তুকে অনেক বড় করে দেখা হয়, বা তোমার ন্যানো টেকনোলজির ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয় আর কি, অনেক ছোটো ছোটো জিনিসকে বড় করে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রও বলা যায়। দেখো মাইক্রোস্কোপস মেক স্মল থিংস অ্যাপিয়ার লার্জার দেন, মাইক্রোস্কোপস মেক তৈরি করে স্মল থিংস ছোটো জিনিসকে অ্যাপিয়ার দেখায়, লার্জার বৃহত্তর বা অনেক বড় করে দেখায়, দেন কিসের থেকে রিয়েলি আর। এখন দেখো দেন একটা কেন কনজাংশন, মনে রাখবা কনজাংশনের ক্ষেত্রে CUNJUNCTIUN, কনজাংশনের ক্ষেত্রে মনে রাখবা, কনজাংশনের ক্ষেত্রে সাধারণত আগেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে। SVO মিনস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি যদি আরও সহজে বলতে চাই পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হবে, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। কনজাংশন সাধারণত দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, কনজাংশন। আগেও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, পরেও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে। এখন দেখো এই দেন হচ্ছে এখানে কনজাংশন, তার আগে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে, মাইক্রোস্কোপ মেক স্মল থিংস অ্যাপিয়ার লার্জার, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স, সাবজেক্ট এরপর ভার্ব হয়ে আছে। অ্যাটলিস্ট সাবজেক্ট প্লাস ভার্ব করতে হবে তোমাকে, অ্যাটলিস্ট কী করতে হবে, অ্যাটলিস্ট সাবজেক্ট প্লাস ভার্ব করতে হবে, অ্যাটলিস্ট। অর্থাৎ কনজাংশনের আগেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে হয়, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে হয়। ওকে, এখন দেখো এখানে আমরা দেনের আগে দেখতে পাচ্ছি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স রয়েছে, পরেও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লাগবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট এভাবে লাগবে। অ্যাটলিস্ট সাবজেক্ট প্লাস ভার্ব আসতে হবে, তাহলে এখানে দেখো রিয়েলি আর, দেন রিয়েলি আর, সাবজেক্ট তো নাই, আর আছে, ভার্ব আছে, রিয়েলি হচ্ছে একটা অ্যাডভার্ব থাকতে পারে, এটা কোনো এখানে ম্যাটার নয়, কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে, এখানে সাবজেক্ট মিসিং, যার এটা ভুল। আর রিয়েলি সাবজেক্ট নাই, ভার্ব আছে, এটাও মিস্টেক, এটাও হবে না। আর দে রিয়েলি, তাহলে দেখো প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অ্যাডভার্ব। তো প্রথমে ভার্ব কেন আসবে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব, তাহলে এখানে প্রথমে আগে ভার্ব চলে আসছে, যেটা ভুল স্ট্রাকচার। তিনটা অপশন বাদ গেছে, আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। দে সাবজেক্ট, রিয়েলি এটা একটা অ্যাডভার্ব, আর হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তো আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। তোমরা অনেকে অ্যান্সার করছো, সাবরিনা সোমায়া অনন্যা করছে দে রিয়েলি আর, তারপর নবনীতা চৌধুরী করছে দে রিয়েলি আর, নবনীতা চৌধুরী দুইবার অ্যান্সার করছে দে রিয়েলি আর। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা, দে রিয়েলি আর। কেন ডি নাম্বারটা হচ্ছে, কনজাংশনের আগেও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়, কনজাংশনের পরেও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়, কিন্তু এই সবগুলো পূর্ণাঙ্গ সেন্টেন্স ছিল না। তো পূর্ণাঙ্গ সেন্টেন্স কীরকম হয়, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব থাকতে হয়, তারপর ভার্ব, তারপর অনেক কিছু থাকতে পারে, আমাদের অ্যাকচুয়াল জিনিসটা এটা দেখতে হবে। এখানে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব কোনোটাতে ছিল না, একটাতেই ছিল, ওটা আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের কোনটা হচ্ছে, আমাদের দে রিয়েলি আর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ইন টাইম অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস such lavish expenditure should be dash. In time of financial crisis, অর্থনৈতিক মন্দার সময়, financial crisis means অর্থনৈতিক মন্দার সময় such lavish expenditure, এই জাতীয় lavish expenditure বলতে বোঝাচ্ছে তোমার অপ্রয়োজনীয় খরচ বা অতিরিক্ত খরচ, lavish expenditure should be dash. আচ্ছা, এখানে কিছু ভার্ব দেওয়া আছে, জাস্টিফাইড, কার্টেলড, অ্যালাউড, ইনক্রিজড। এটা জাস্ট ভোকাবুলারি বেসড, যারা অর্থ বুঝবে তারা খুব ভালো করে পারবা। জাস্টিফাইড, দেখো
ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ধরো তোমার ব্যক্তিগতভাবে তোমার খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, অর্থনৈতিকভাবে তোমার খুব অর্থ ঘাটতি চলতেছে, অর্থনৈতিক মন্দা চলতেছে তোমার ব্যক্তিগতভাবে। এখন তুমি কি করবা? ল্যাভিশ এক্সপেন্ডিচার যেগুলো রয়েছে, অপ্রয়োজনীয় যে খরচগুলো রয়েছে, ধরো রেস্টুরেন্টে যে সপ্তাহে রেস্টুরেন্টে যে গিয়ে খাওয়া, অপ্রয়োজনীয় খরচ, তো এরকম অপ্রয়োজনীয় খরচগুলো অপ্রয়োজনীয় খরচ কী করতে হবে? জাস্টিফাইড করতে হবে, অপ্রয়োজনীয় খরচগুলো বিচার বিবেচনা করতে হবে। আচ্ছা, আপাতত রাখলাম। এরপর কার্টেল করতে হবে। কার্টেল মানে হচ্ছে হ্রাস করা। জাস্টিফাইড মানে তোমার কী করা? বিচার বিবেচনা করা বা বিবেচনা করা। তারপর কার্টেল মানে হ্রাস করা বা কমানো। তারপর তোমার অ্যালাউড মানে তোমার কি করা? অ্যালাউ করা আরও বেশি করা আর কি, করতে দেওয়া, অনুমোদন করা। তারপর ইনক্রিজ মানে তোমার, আমরা সবাই জানি ইনক্রিজ মানে বৃদ্ধি করা। তাহলে অর্থের সাথে কোনটা দেখো তো? বৃদ্ধি করা। অর্থের সাথে কোনটা যাবে? কার্টেল। গুড। অর্থের সাথে কোনটা যাবে? কারেন্টটা গেছি ভাইয়া, কারেন্টটা গেছি। ও, তাহলে কেমনে দেখতেছো তুমি? ওয়াইফাই না থাকলে কেমনে দেখো? তাই ইন দ্য টাইম অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সাচ ল্যাভিশ এক্সপেন্ডিচার, অর্থাৎ অর্থনৈতিক মন্দার সময় তোমার কিছু অপ্রয়োজনীয় খরচ কী করতে হবে? বিচার বিবেচনা করতে হবে, হ্রাস করতে হবে, অনুমোদন করতে হবে, বৃদ্ধি করতে হবে। এটা জীবনও হবে না, এটাও হবে না। তাহলে অনুমোদন তো জীবনও হয় না। আমাদের আলটিমেট অ্যান্সার কোনটা? কার্টেল করা, হ্রাস করা, কমিয়ে ফেলা। তাহলে তোমার যখন অর্থনৈতিক মন্দা চলবে, তোমার কাজ হবে কি? অপ্রয়োজনীয় খরচসমূহ কী করা? কার্টেল করা, হ্রাস করা, কমিয়ে দেওয়া। আমাদের অ্যান্সার হবে কোনটা? কার্টেল। এটা জাস্ট একটা ভোকাবুলারি ছিল, কার্টেলড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। দ্য ওয়েমেন ড্যাশ ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। ওল্ড অ্যান্ড বেন্ট হচ্ছে খুবই বয়স্ক এবং ক্ষীণ বা দুর্বল প্রকৃতির বোঝায়। ওল্ড অ্যান্ড বেন্ট ক্ষীণ বা দুর্বল প্রকৃতির বোঝায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? তোমরা ট্রাই করতো। দ্য ওয়েমেন আই স্পোক টু হার, দ্যাট আই স্পোক, হোম আই স্পোক টু হার। ফার্স্ট অফ অল আমি অপশন ক্যান্সেলেশনে যাব। অপশন ক্যান্সেলেশন কীভাবে করব? প্রথমে আমি আই স্পোক টু হার এটা বাদ দিব। কেন? এখানে দ্য ওয়েমেন যাকে বোঝাচ্ছে, হারও তাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি বা রিপিটেশন। তাহলে ইংরেজিতে কখনো রিপিটেশন হওয়া যায় না। অর্থাৎ দ্য ওয়েমেন যাকে বোঝাচ্ছে, আই স্পোক টু হার তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে রিডান্ডেন্সি হওয়া যাবে না, এটা বাদ গেছে। এবার দ্যাট আই স্পোক এটা আপাতত রাখলাম। হোম আই স্পোক, এই হোমটা কখনো হবে না এখানে। কেন হচ্ছে না? লজিক কি? কারণ দেখো, দ্য ওয়েমেনের পরপর দ্য ওয়েমেন হোম, এই হোমটা একটা অবজেক্টিভ, যেটা সাবজেক্ট হচ্ছে হু। তাহলে দেখো, অবজেক্টিভ ফর্ম হয় ভার্বের পরে, অবজেক্টিভ হয় মেইন ভার্বের পরে, এমনি মেইন ভার্ব আগে সাবজেক্টিভ হয়। এখন দেখো দ্য ওয়েমেনের ক্ষেত্রে কোনো ভার্ব নেই, তাহলে এরপর কেন হোম হবে? এটাও হচ্ছে না। এটা কেন বাদ দিলাম? কারণ হোমটা অবজেক্টিভ। এটা হু হলে মোটামুটি কী করা যেত? বিবেচনা করা যেত। এই হোম তার কারণে এটা যাবে না। আবার দেখো হারও রয়েছে, এইটার জন্য এটা যে কারণে বাদ গেছে, এটাও সে কারণে বাদ দিতে পারি। আর টাকা হচ্ছে কেন হোম তা টাকা যাবে না, এটা অবজেক্টিভ। তাই দুইটা অপশন আছে, দ্যাট আই স্পোক আর হচ্ছে আই স্পোক টু। দ্য ওয়েমেন দ্যাট আই স্পোক আরটা আই স্পোক টু। তাই দেখো ওখানে ব্যক্তির বোঝানোর ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয় না। এটা একদিক থেকে বাদ দেবে। একটা হচ্ছে আই স্পোকের পর একটা টু টাকা লাগবে, স্পিক টু। এই ক্ষেত্রে দ্য ওয়েমেন আই স্পোক টু, আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা বাদ যাবে। আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। দ্য ওয়েমেন I spoke to was old and bent. The woman I spoke to was old and bent. ওই মহিলাটা আমি যার সাথে কথা বলছিলাম সে বয়স্কা ছিল এবং ব্যান্ড ছিল, খুব ক্ষীণ প্রকৃতির ছিল। আমাদের অ্যান্সার করতে হবে I spoke to। কোয়েশ্চেন নাম্বার 16। শুরুতেই গ্যাপ রয়েছে, তারপর একটা কমা রয়েছে, এগুলো খেয়াল করতে হবে। শুরুতে গ্যাপ, তারপর একটা কমা রয়েছে। গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট সাইট ডিফেক্টস ইন হেলদি আইস। তাই দেখো আমরা অপশন দেখছি ওয়েন, ওয়েল ফিটেড ওয়েন। দেখো অপশন এখানেই বাদ যাচ্ছে। অপশন ক্যান্সেলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। অপশন ক্যান্সেলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে অপশনটা বাদ দিতে পারি। ওয়েল ফিটেড ওয়েনের পর কমা রয়েছে আবার। তাই দেখো ওয়েনটা কেন শেষে যাবে? কমা আসতে আবার, তাও অর্থের সাথে কখনোই যায় না। দেখো ওয়েল ফিটেড ওয়েন গ্লাসেস, ওয়েনটা কখনো শেষে যাবে না। এরপর ওয়েল ফিটেড
ইফ দিয়ে কেন এরকম হবে? কারণ এখানে কমা রয়েছে। ওয়েল ফিটেড ইফ গ্লাসেস অর্থের সাথে যায় না, শুনতেও কেমন অর্থ শোনায়। তারপর ইফ ওয়েল ফিটেড ওয়েন, ইফ এবং ওয়েন একসাথে কেমনে হয়? ইফ এবং ওয়েন একসাথে কেমনে হয়, তাও আবার কমার আগে? তাহলে তিনটা অপশন অটোমেটিকলি বাদ গেছে, আমাদের একটা অপশন হচ্ছে ওটা আলটিমেট অ্যান্সার। তাহলে এটা অর্থের সাথে যায়? দেখো তো, ওয়েন ওয়েল ফিটেড যখন যথাযথভাবে স্থাপন করা হয়, গ্লাসেস ক্যান কারেক্ট মোস্ট সাইট ডিফেক্টস ইন হেলদি আইস। আমাদের অ্যান্সার হবে কোনটা? এক নাম্বারটা। না বুঝলে আমাকে কোয়েশ্চেন করতে হবে। আমাদের অ্যান্সার কোনটা তাহলে? ওয়েন ওয়েল ফিটেড যখন যথাযথভাবে স্থাপন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 দেখো কী বলা হচ্ছে উপরের তোমার আমরা ডিরেকশনটা দেখি। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর ফ্রেজ ABC or D থেকে দ্যাট মাস্ট বি চেঞ্জড, অর্থাৎ যেগুলো পরিবর্তন করতে হবে ইন অর্ডার ফর দ্য সেন্টেন্স টু বি কারেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটা কারেক্ট করার জন্য, এই সেন্টেন্সে কিছু ভুল রয়েছে, এটা কারেক্ট করার জন্য কোন অংশটা পরিবর্তন করতে হবে, এটাই বলা হচ্ছে। কোয়েশ্চেন 17 to 19 কন্টেন্ট 1 মার্ক, অর্থাৎ 17 থেকে 19 নম্বর পর্যন্ত 1 মার্ক করে দেওয়া হচ্ছে, এটাই বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর। এই টপিকের নাম কি? পিন পয়েন্ট এরর। অর্থাৎ পিন পয়েন্ট এরর বলতে তোমার বলা হচ্ছে ERROR এরর, অর্থাৎ এরর কী করো? বের করো, এখান থেকে ভুল অংশটা বের করো। অর্থাৎ এই তোমার এই সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটার মধ্যে কিছুটা ভুল অংশ রয়েছে, কিছু মিস্টেক রয়েছে, এই মিস্টেকটা আমাকে খুঁজে বের করতে হবে এবং যেটাই মিস্টেক ওটাই আমাদের অ্যান্সার হবে। পিন পয়েন্ট এররের ক্ষেত্রে যে অংশটা মিস্টেক ওটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমরা একটু দেখি কোয়েশ্চেন নাম্বার 17 দেখো। দিস সিটিজেন্স, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ তোমার এখানে একটা টপিক নয়, অনেকগুলো টপিক একসাথে কাজ করবে। পুরো গ্রামারটা এখানে তোমাকে একসাথে মাথায় রেখে কাজ করতে হবে। দিস সিটিজেন্স অফ আ ডেমোক্রেসি টেক পার্ট ইন গভর্নমেন্ট either directly as members of government and indirectly by voting in elections। এখানে ইলেকশনস দিয়ে কথা বলা হচ্ছে সরকারের, যেটা আমাদের বর্তমান সময়ে যেন খুবই হট টপিক একটা। তাহলে দেখো কি বলছে, দি সিটিজেন্স অফ আ ডেমোক্রেসি, গণতন্ত্র সম্বলিত দেশের নাগরিকরা টেক পার্ট ইন গভর্নমেন্ট, তারা সরকারে অংশ নিতে পারে এইদার হয় ডিরেক্টলি সরাসরিভাবে অ্যাজ আ মেম্বার্স অফ গভর্নমেন্ট সরকারের একটি সদস্য হিসাবে, অ্যান্ড ইনডিরেক্টলি বাই ভোটিং ইন ইলেকশনস, অর্থাৎ অথবা সরকার কী করে পরোক্ষভাবে তারা ভোট দেওয়ার মাধ্যমে কী করতে পারে, সরকারে অংশগ্রহণ করতে পারে। কয়েকজন অ্যান্সার বলতেছে বি, তোমরা একটু ট্রাই করো তো। নবনীতা চৌধুরী বি বলতেছে, আর কেউ ভুল হলে অসুবিধা নেই, তোমরা ট্রাই করো একটু। আমি প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করব, কেন সঠিক হচ্ছে, কেন ভুল হচ্ছে, সঠিকগুলোও কেন সঠিক, আবার ভুলটা কেন ভুল তাও ব্যাখ্যা করবো। তোমরা একটু আগে ট্রাই করো। একজন বললো বি নাম্বারটা অ্যান্সার, তারপর রাকিব, নবনীতা বললো বি, রাকিব বললো ডি হবে। ওকে, এনিওয়ান এলস? আর কেউ ট্রাই করবো? নবনীতা বি বললো আবার, হ্যাঁ তোমার অ্যান্সার পাইছি আমি। আচ্ছা, এবার আমি একটু আমার মতো করে বলি, ভালো করে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। অনেকগুলো গ্রামার একসাথে তুমি শিখতে পারবা এগুলো সলভ করলে, অনেকগুলো গ্রামার একসাথে তুমি সলভ করতে পারবা। খেয়াল করো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা দেখি। দি সিটিজেন্স অফ আ ডেমোক্রেসি, এখানে কোনো ভুল নাই। ফার্স্ট অফ অল এতে কোনো ভুল নাই, কারণ দি সিটিজেন্স নাগরিকদেরই বোঝাচ্ছে, নাগরিকদেরকে বোঝাচ্ছে, তাই নাগরিক একজনের অনেকগুলো নাগরিক, তাই এটা তোমার প্লোরাল হতে পারে, এখানে কোনো ভুল নাই। প্রথমত কেন ভুল নাই, এটা প্লোরাল হওয়া যায়, সিটিজেন্স অফ ডেমোক্রেসি। অনেকে বলতেছে বি নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার হবে, তার মানে বি না, তো বিতে ভুল রয়েছে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ গ্রামার, ভালো করে খেয়াল করো। এই সেন্টেন্সে টেক পার্ট আমরা আগে এটা কি ঠিক আছে? টেক পার্ট, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। কীভাবে ঠিক আছে? এই টেকটা এখানে, টেক মানে অংশগ্রহণ করা, টেকটা এখানে তোমার প্লোরাল হিসেবে রয়েছে, টেক, এটা প্লোরাল ভার্ব। এটা সিঙ্গুলার ভার্ব কি? টেকস। এটা সিঙ্গুলার ভার্ব কি? টেকস। কোনো ভার্বের সাথে যখন এস অথবা ইয়েস থাকে তখন সেটা সিঙ্গুলার হয়, SINGULAR সিঙ্গুলার। আর টেক এটা হচ্ছে তোমার প্লোরাল। তাহলে কোনো ভার্বের সাথে যখন এস বা এস না থাকে তখন সেটা প্লোরাল হয়, ভালো করে খেয়াল করো। তাহলে এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। কেন দেখো, একটা সেন্টেন্সে যখন দুইটা সাবজেক্ট প্রেপোজিশন দ্বারা যুক্ত থাকে, একটা সেন্টেন্সে যখন দুইটা সাবজেক্ট প্রেপোজিশন দ্বারা যুক্ত থাকে তখন আমরা সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2,
সাবজেক্ট 1 সাবজেক্ট 2, তখন আমরা 1 নাম্বার সাবজেক্ট অনুসারে ভার্ব বসাই। এখানে সাবজেক্ট দুইটা, দ্য সিটিজেন্স আর হচ্ছে আ ডেমোক্রেসি। তাহলে কাকে দেখে আমি ভার্ব বসাবো, কি দ্য সিটিজেন্সকে দেখে না আ ডেমোক্রেসি দেখে? তাহলে প্রেপোজিশন দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন আমরা আগের একটা সাবজেক্ট রয়েছে পরে একটা সাবজেক্ট রয়েছে, তখন আমরা আগেরটা নয় পরেরটা নয় আগেরটা অনুযায়ী ভার্ব বসাই। তাহলে দ্য সিটিজেন্স সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এরকমটা রুল আছে সাবজেক্ট বা এগ্রিমেন্টের, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। তাই দেখো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই ভার্ব প্লুরাল হবে। এখন টেক হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার কি টেক্স দিলে ভুল ছিল, তার মানে বিতেও কোনো ভুল নাই, বিটাও সঠিক, এও সঠিক বিও সঠিক। ইন গভর্নমেন্ট টেক পার্ট ইন এর সাথে প্রিপোজিশন ইন হয়, এটির দিকে ঠিক আছে। টেক পার্ট ইন গভর্নমেন্ট, এখানে তোমার কোথায় টেক পার্ট ইন গভর্নমেন্ট হচ্ছে তোমার টেক পার্ট ইনের সাথে একটা প্রিপোজিশন কি হয়, ইন হয়, অংশগ্রহণ করা বোঝাতে। তার মানে সিতে কোনো ভুল নাই, এ বি সি তিনটাই সঠিক। তার মানে আমাদের আলটিমেট অপশন কোনটা, ডি, এটাই ভুল। কেন ভুল এবার সেটার দিকে আসি। আমরা একটু আগে বললাম কিছু কোরিলেটিভ কনজাংশন বসে, কোরিলেটিভ কনজাংশন বোথ ডট এন্ড, নেদার নর, এদার অর, আমরা আরটা পড়েছি নট অনলি বাট অলসো। একটু আগে পড়ে আসলাম কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশনগুলো জোড়ায় বসে, কীভাবে বসে, জোড়ায় বসে। এখন দেখো এখানে কি রয়েছে, এখানে একটা কোরিলেটিভ কনজাংশন রয়েছে, সেটা কি, এখানে একটা কোরিলেটিভ কনজাংশন রয়েছে, সেটা হচ্ছে তোমার এইদার ডিরেক্টলি অ্যাজ আ মেম্বার্স অফ গভর্নমেন্ট, এখানে অ্যান্ড রয়েছে। তাহলে এইদারটা অ্যান্ডের সাথে হয় না, বুথের সাথে হয়, বুথ ডট অ্যান্ড হয়, এইদার সাথে অ্যান্ড হয় না, এদের সাথে অর হবে। এখানে অ্যান্সার হবে অর, এটা বল আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। বুঝতে পারছি? রাকিব কিন্তু ডি নাম্বার অ্যান্সার করছে, গুড। এই নবনীতা তুমি বুঝছো কেন বলো, এখানে এইদারের সাথে অর হয়, এইদারের সাথে অর, এইদার সাথে অ্যান্ড হয় না। আমাদের অ্যান্সার হবে কোনটা, ডি নাম্বারটা, আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, আমরা পরের কোশ্চেন যাচ্ছি। আমাদের অ্যান্সার কোনটা তাহলে, এখানে ডি নাম্বার আমাদের অ্যান্সার, যেটা বল ওটাই আমাদের অ্যান্সার, যেটা মিস্টেক ওটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 18, অ্যানশিয়েন্ট ড্রয়িংস। আচ্ছা তোমরা একটু ট্রাই করো, আমি পড়তেছি, তোমরা একটু ট্রাই করো, ভুল হলে সমস্যা না, আমি বুঝে দিচ্ছি। অ্যানশিয়েন্ট ড্রয়িংস, প্রাচীন তোমার আঁকাআঁকিগুলো বা প্রাচীন শিল্পকর্মগুলো ইন্ডিকেট নির্দেশ করে দ্যাট যে দ্য স্কিল অফ জাগলিং জাগলিং একটা স্পোর্টের নাম, পুরাতন স্পোর্টের নাম, যেটা উপরে কোনো কিছু ছুঁড়ে একটা স্পোর্ট ছিল। তাহলে স্কিল অফ জাগলিং ইজ অ্যাট লেস্ট 3000 ইয়ার্স ওল্ড। তাহলে এই খেলাটা তোমার মিনিমাম 3000 বছর পুরনো বলতেছে। কোনটা হতে পারে একটু ট্রাই করো তোমরা, কোনটা হতে পারে এটা একটু ট্রাই করো তোমরা, কোনটা হতে পারে? অ্যানশিয়েন্ট ড্রয়িংস ইন্ডিকেট, অ্যানশিয়েন্ট ড্রয়িংস এটা সাবজেক্ট, ইন্ডিকেট এখানে কোনো ভুল নাই। কেন? সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বও প্লুরাল হয়েছে। সাবজেক্ট ড্রয়িংস না আছে না, তো ভার্বও প্লুরাল, এটা ইন্ডিকেটস হবে না, ইন্ডিকেটস হলে সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তো এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। অ্যানশিয়েন্ট ড্রয়িংস ইন্ডিকেট দ্যাট দ্য স্কিল অফ জাগলিং ইজ অ্যাট লিস্ট 3000 ইয়ার্স ওল্ড। 3000 ইয়ার্স, 1000-এ কোনো ভুল নাই, ইয়ার্স তো 3000 তো বেশি, এই জন্য ইয়ার্স হচ্ছে। তাহলে সিতেও কোনো ভুল নাই, ডিতে কোনো ভুল নাই, 3000 ইয়ার্স 3000 বছর, এখানে সি এবং ডিতে কোনো ভুল নাই। আলটিমেট আমাদের অপশন থাকে বি, বি আমাদের এটাই অ্যান্সার। কেন এটা অ্যান্সার করার লজিক কি? অ্যাটলেস হয় না, অ্যাটলিস্ট হয়, LEAST। কেন অ্যাটলিস্ট হচ্ছে এখানে? দেখো 3000 ইয়ার্সের মধ্যে কী করা হচ্ছে, তুলনা করা হচ্ছে 3000 ইয়ার্স অর্থাৎ 3000 বছর। তাহলে দেখো অ্যাট লাস্ট, এই লাস্ট হচ্ছে তোমার কম্পারেটিভ, লাস্টটা কম্পারেটিভ। দেখো লিটল, LITTLE লিটল, এটা তোমার পজিটিভ, লাস্ট হচ্ছে তোমার কম্পারেটিভ, আর লিস্ট হচ্ছে সুপারলেটিভ, LEAST, লিস্ট হচ্ছে কি সুপারলেটিভ। লিটল হচ্ছে পজিটিভ, লাস্ট হচ্ছে কম্পারেটিভ, লিস্ট হচ্ছে সুপারলেটিভ। এখন দেখো 3000 বছর, তো দেখো লিটলটা অ্যাজ ইউজুয়ালি হয়, আর লাস্টটা দুজনের ক্ষেত্রে হয়, আর লিস্টটা 2-এর অধিক বহুজনের ক্ষেত্রে হয়। এখন দেখো 3000 ইয়ার্স 3000 বছর, এখানে কখনো কি হবে না, অ্যাটলিস্ট হয় না। তাও আমরা আরও সহজভাবে বলতে পারি অ্যাটলিস্ট হয়, কখনো অ্যাটলেস কখনো হয় না, অ্যাটলিস্ট হয়। আমাদের অ্যান্সার হচ্ছে বিটা, কারণ বিটাই ভুল রয়েছে, আমাদের ওটাই অ্যান্সার। অ্যাটলেস হবে না, অ্যাটলিস্ট হবে, এটাই আমাদের অ্যান্সার হবে, যেটা বলো ওটা অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 19, অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি
হাউ মাচ আর স্টেবল ইনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস। দেখো অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি। প্রথমে আমি বলবো এখানে কোনগুলো সঠিক কোনগুলো ভুল, আমাদের ভুলগুলো বের করতে, তোমরা একটু ট্রাই করতে পারো, চাইলে আমি বর্ণনা করতেছি, বর্ণনা করে যাচ্ছি, তোমরা ট্রাই করতে পারো অ্যান্সারটা। অফ দ্য বিলিয়ন্স অফ, খেয়াল করো ওয়ান অফ অথবা ওয়ান অফ দ্য, ওয়ান অথবা ওয়ান অফ দ্য, ওয়ান অফও হতে পারে অথবা ওয়ান অফ দাও হতে পারে। এগুলোর পর নাউন প্লোরাল ভার্ব সিঙ্গুলার হয়, নাউন প্লোরাল হয় ভার্ব সিঙ্গুলার হয়, কি ওয়ান অফ দ্য অথবা ওয়ান অফের পর নাউন প্লোরাল ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে দেখো ওয়ান অফ দ্য বিলিয়ন্স, এখানে ওয়ানটা দেওয়া হয় নাই, অফ দ্য বিলিয়ন্স, তাহলে এরপর নাউনটা রয়েছে, এটা প্লুরাল হয়েছে, তার মানে এখানে কোনো ভুল নাই। যেটা সিঙ্গুলার থাকতো এটা ভুল ছিল, এটা বিলিয়ন দিলে ভুল ছিল, এখন বিলিয়ন্স দিচ্ছে, এটাই ঠিক সঠিক, কারণ ওয়ান অফ দ্য বা ওয়ান অফ বা ওয়ান অফ দ্যার পর বা নাউনটা প্লুরাল হয়, এই প্লুরাল হয়েছে। দেখো অফ স্টার্স, ওয়ান অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সির বিলিয়ন স্টারের মধ্যে হাউ মাচ আর স্টেবল, হাউ মাচ আর স্টেবল, তোমরা অনেকেই বি নাম্বার অ্যান্সার করছো, হাউ মাচ আর স্টেবল ইনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস। দেয়ার প্ল্যানেটস, এটা তোমার এখানে কোনো ভুল নাই, তাদের, দেয়ার হচ্ছে অনেকজন কবে যাচ্ছে, তাই প্ল্যানেটসও অনেকগুলো হবে, তাদের প্ল্যানেটস, এটা কোনো ভুল নাই, প্লুরাল করা হয়েছে, তার মানে এতেও কোনো ভুল নাই, ডিতেও কোনো ভুল নাই, বি এবং সিতে থাকতে পারে। দেখি এই স্টেবল এনাফ, এখানে একটা ভুল থাকার সম্ভাবনা ছিল, কীরকম, এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে আর একটু সুন্দর করে দিচ্ছি আমি, এটা তোমার নিয়ম রয়েছে AEN, এটা আমরা একটু শর্টকাট মনে রাখবো, আমরা বি মাছ ক্রস মেনি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন মেনি হবে একটু খেয়াল করো, আমরা আগে এটা একটু দেখি। AEN, এ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ই হচ্ছে এনাফ, অ্যান্ড হচ্ছে নাউন। তা দেখো অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, আবার ইনাফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, ইনাফ প্লাস নাউন, অর্থাৎ এরকম হয়। আমি যদি এটা একটু ইলাবোরেট করতে চাই, এরকম হবে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, ENOUGH, এবং ইনাফ প্লাস নাউন হয়, ইনাফ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ আর ইনাফ প্লাস নাউন হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ পরে ইনাফ হয় আর নাউনের পড়বে ইনাফ হয়। যেমন কীরকম, আমি যদি উদাহরণ দিই, যেমন এটাতে আছে স্টেবল এনাফ, অলরেডি এখানে রয়েছে স্টেবলটা অ্যাডজেক্টিভ, এরপর ইনাফ, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এই কারণে সিতেও ঠিক আছে। তারপর আমি যদি বলি ইনাফ, ENOUGH, ইনাফ মানি, NEY, ইনাফ মানি, ইনাফ প্লাস নাউন, তাহলে ইনাফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, ইনাফ প্লাস নাউন, এটা মনে রাখতে হবে। এটা শর্টকাটে কীভাবে মনে রাখতে পারি, AEN, AE অ্যাডজেক্টিভ, ইনাফ নাউন। ওকে, তাহলে তার মানে সিতে কোনো ভুল নাই, আমাদের আলটিমেট ভুলটা হচ্ছে কোথায়, আমাদের ভুল হবে নিশ্চয়ই তাহলে বিতে। কেন ভুল দেখো তো, এখানে মাছ হবে না, এখানে মেনি হবে, অনেকে এটা লিখেও দিল, এটা কি হবে, মেনি হবে। কেন মেনি হবে, কেন মাছ হবে, এটা তোমার ডিটারমিনারের ব্যবহার, ডিটারমিনার প্লাস নাউন, তোমার ডিটারমিনার প্লাস নাউনের ক্ষেত্রে এই মাছটা তোমার হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, মেনিটা হয় কাউন্টেবলের ক্ষেত্রে। দেখো আমি লিখে দিচ্ছি MANY, মেনি হয় মেনি প্লাস কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউন, মেনি প্লাস কাউন্টেবল নাউন, আর মাছ প্লাস আনকাউন্টেবল নাউন, মাছ প্লাস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আমি আবার বলছি মেনি প্লাস কাউন্টেবল নাউন আর মাছ প্লাস আনকাউন্টেবল নাউন। এখন খেয়াল করে এখানে বলা হচ্ছে হাউ মাচ আর স্টেবল এনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস। এখানে কাউন্টেবল আনকাউন্টেবল কাকে বোঝাচ্ছে, হাউ মাচ আর স্টেবল, এখানে কার কথা বলা হচ্ছে, স্টার্সের কথা, তারার কথা, তাহলে তারা, একটা তারা, দুইটা তারা, তিনটা তারা এভাবে গণনা করা যায় না, অবশ্যই গণনা করা যায়, কারণ তারা হচ্ছে কাউন্টেবল। তো কাউন্টেবলের জন্য তো মাছ হয় না, হবে মেনি, কারণ হবে কি কোনটা, অ্যান্সার হবে মেনি, আমাদের বুলেটাই, আমাদের অ্যান্সার হচ্ছে তাই কোথায়, বিতে। এটা মাছ হবে না, এটা হবে ম্যানি, MOY, মেনি কেন হচ্ছে, কারণ এটা স্টার্সকে বোঝাচ্ছে, স্টার্স তোমার গণনা করা যায়, তাই এটা কাউন্টেবল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ B, C or D that is closest in meaning to the underlined word in the sentence. Question 20-30 contain 1 mark each. Okay, কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া থাকবে, এগুলার তোমার কি মিনিং জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সিনোনিম কোয়েশ্চেন, অর্থাৎ তোমার সিনোনিম চাইবে।
কিন্তু কোশ্চেনটা একটু ডিফারেন্টলি করা হবে, বলা হবে না তোমার এটার মিনিং কি বা এটার সিনোনিম কোনটা, এবার বলা হবে না, জাস্ট নিচে আন্ডারলাইন করা থাকবে, তোমার এটার সিনোনিমটা বের করতে হবে। দেখি আমরা দেখি কোশ্চেন নাম্বার 20, ইট টেক্স আ ফার অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন টু ফলো দ্য মুভিজ ল্যাভারেন্টাইন প্লট। দেখো ইট টেক্স আ ফেয়ার অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন, ইট টেক্স সেটা নিয়েছে, আ ফেয়ার নেই, আ ফেয়ার অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন অর্থাৎ অনেক বেশি মনোযোগ, টু ফলো দ্য মুভিজ ল্যাভারেন্টাইন প্লট, মুভির ল্যাভারেন্টাইন প্লটটা। এখন ল্যাভারেন্টাইন নিচে আন্ডারলাইন করা আছে, এখন এটা সিনোনিম আমাকে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে। তাহলে কী হয় দেখো তো, ফ্র্যান্টিক, তারপর তোমার গ্লোমি, সিক্রেট আর ইন্টিগ্রেট। এখন ল্যাভারেন্টাইন মানে তোমার জটিল, জটিল বা বিভ্রান্তকর, বিভ্রান্তকর, জটিল বা বিভ্রান্তকর। কার অর্থ ল্যাভারেন্টাইন মানে হচ্ছে জটিল বা বিভ্রান্তকর, ল্যাভারেন্টাইন মানে কি জটিল বা বিভ্রান্তকর। তাহলে এখানে আনসার কোনটা হয় তোমরা একটু দেখো, অ্যান্সার কোনটা হয় তোমরা একটু দেখো। আমি তো বলে দিলাম যে তোমার ল্যাভারেন্টাইন মানে জটিল বা বিভ্রান্তকর। এখন দেখো ফ্রান্টিক মানে তোমার ক্ষিপ্ত বোঝায় বা রাগান্বিত, ক্ষিপ্ত বা চরমও হতে পারে ফ্রান্টিক মানে। গ্লোমি মানে তোমার গ্লোমি অন্ধকারাচ্ছন্ন হতে পারে, গ্লোমি ডে, অন্ধকারাচ্ছন্ন ডে, অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার হিসেবে ধরে নিতে পারি আমরা, বা বিষণ্ণ বলা যায়, গ্লোমি মানে বিষণ্ণ বলা যেতে পারে, বিষণ্ণ। তারপর সিক্রেট মানে হচ্ছে গোপনীয়, সিক্রেট মানে কি গোপনীয়। তোমরা কেউ অ্যান্সার করতেছো এখানে কোনটা হতে পারে আমাদের দেখো অ্যান্সার, তোমরা একটু ট্রাই করতে পারো কোনটা হয়। ল্যাভারেন্টাইন মানে হচ্ছে তোমার বিভ্রান্তকর বা জটিল, আর ফ্র্যান্টিক মানে হচ্ছে ক্ষিপ্ত বা চরম বোঝায়, তারপর গ্লোমি মানে অন্ধকারাচ্ছন্ন বা বিষণ্ণ, সিক্রেট মানে গোপনীয়, আর ইন্ট্রিকেট মানে জটিল বা বিভ্রান্তকর। ইন্ট্রিকেট মানে কি জটিল বা বিভ্রান্তকর। আমাদের আলটিমেট অ্যান্সার কোনটা হয়, ডি নাম্বারটা। ফ্র্যান্টিকও হয় না, গ্লোমিও হচ্ছে না, সিক্রেট হচ্ছে না, আমাদের অ্যান্সার হবে ইন্টিগ্রেট মানে জটিল বা বিভ্রান্তকর, আমাদের অ্যান্সার কোনটা হয় ইন্টিগ্রেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, the bridge between amateur and professional artists first became apparent in the 19th century. The bridge মানে হচ্ছে তোমার ব্যবধান, ব্রিজ মানে কি ব্যবধান বা পার্থক্য বলা যেতে পারে, ব্যবধান বা পার্থক্য। দি ব্রিজ পার্থক্য ব্যবধান বিটুইন অ্যামেটিউর হচ্ছে অপেশাদার, অ্যান্ড প্রফেশনাল আর্টিস্ট এবং পেশাদার শিল্পী, ফার্স্ট বিকেম প্রথম হয়েছিল, অ্যাপারেন্ট স্পষ্ট, ইন দ্য 19th century 19শ শতাব্দীতে। অর্থাৎ দেখো প্রফেশনাল অর্থাৎ পেশাদার এবং অপেশাদার শিল্পীদের মধ্যে পার্থক্য কী হয়েছিল, মানুষের চোখে পড়েছিল কখন, 19th century 19শ শতাব্দীতে। তাই দেখো এটা ব্রিজের নিচে আন্ডারলাইন করা আছে, এটার মানে কি জিজ্ঞেস করা হচ্ছে, এটার মানে কি ব্যবধান বা পার্থক্য। আর আমাদের এখানে দেখতে হবে এক্সচেঞ্জ মানে বিনিময়, মানে কি বিনিময়, তাহলে বিনিময় অর্থের সাথে যায় না। ডুয়েল মানে হচ্ছে তোমার দ্বৈত, এটাও অর্থের সাথে যায় না, ডুয়েল মানে দ্বৈত। তার ডুয়েল মানে কি হয় দ্বৈত। আর এখানে আমরা 3 নাম্বারটা দেখি, কলিউশন মানে তোমার বোঝায় গোপনীয় চুক্তি, বা আমরা বলতে আর একটু সহজভাবে বলতে পারি সাজস বল, যেটাকে সাজস বা আমরা যদি সহজ ভাষা বলতে চাই সিক্রেট ডিড বা গোপনীয় চুক্তি, গোপনীয় চুক্তি এটাকে সাজস্য বলা হয় বা গোপনীয় চুক্তি, সিক্রেট ডিড, কলিউশন। আর ডুয়েল মানে তো বললাম দ্বৈত। তাহলে আর রিফট মানে হচ্ছে ফাটল, রিফটের আবেদন করতে হচ্ছে ফাটল। এখন দেখো আমাদের অর্থের সাথে কিন্তু এই তিনটে যাচ্ছেই না, কিন্তু একটা রেলিভেন্সের দিক থেকে চিন্তা করলে রিফটটা আমাদের বেস্ট অ্যান্সার হয়। রিফট মানে ফাটল বা ব্যবধান, রিফট মানে কি ফাটল বা ব্যবধান। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এখানে রিফট বা ফাটল, এটাই আমাদের অ্যান্সার হবে। কেন, ব্যবধান বা পার্থক্য রিফট দ্বারা বোঝায়, রিফট ফাটল মানে হচ্ছে পার্থক্য বোঝায় একটা, বা ব্যবধান বোঝায়। আমাদের অ্যান্সার হবে এখানে রিফট।
রিফট হচ্ছে আমাদের অ্যান্সার। দ্য রিফট বিটুইন, অর্থাৎ ফাটল বা ব্যবধান বিটুইন অ্যামেচার অ্যান্ড প্রফেশনাল আর্টিস্ট ফার্স্ট বিকেম অ্যাপারেন্ট ইন দ্য 19th century, 19শ শতাব্দীতে। কোশ্চেন নাম্বার 22, হি ইজ অল বাট রুইন্ড। এটা যে একটা মুখস্থ বিদ্যা। অল বাট মানে হচ্ছে তোমার কাছাকাছি, প্রায়, কাছাকাছি, কাছাকাছি বা প্রায়। অল বাট, প্রায়, প্রায়। অল বাট মানে কাছাকাছি বা প্রায়। অল বাট, হি ইজ অল বাট, এটা একটা ফ্রেজ। হি ইজ অল বাট রুইন্ড, সে প্রায় ধ্বংসাবশেষ বা প্রায় ধ্বংসের কাছাকাছি, সে ধ্বংসের কাছাকাছি। হি ইজ অল বাট রুইন্ড, সে ধ্বংসের কাছাকাছি, সে প্রায় ধ্বংসের কাতারে পৌঁছে গেছে, এরকম। ওকে, ভোকাবুলারি কোশ্চেন পারি না। ভোকাবুলারি কোশ্চেন, ভোকাবুলারি পড়তে হবে, এটা জাস্ট মুখস্থ বিদ্যা, এটা পড়তে হবে। তাহলে দেখো এখানে কোনটা হবে? ট্রলি, কাছাকাছি ট্রলি সত্যভাবে। সেলডম মানে কদাচিৎ। পার্শিয়ালি মানে তোমার অংশবিশেষভাবে, আংশিকভাবে না, আমাদের অ্যান্সার হবে নিয়ারলি, কাছাকাছি। এখানে কোনটা অ্যান্সার কোনটা হবে? নিয়ারলি। তাই অ্যান্সার করছে রিফট। হ্যাঁ, এর আগের কোশ্চেনটা। এটা কোনটা হবে তাহলে? নিয়ারলি, আমাদের অ্যান্সার হবে নিয়ারলি, কাছাকাছি। অল বাট মানে নিয়ারলি বা কাছাকাছি, নিয়ারলি বা কাছাকাছি। নেক্সট, question number 23. Professor Harris had a narrow, pedantic approach to history that put us to sleep. Professor Harris had a narrow, খুবই সংকীর্ণ, প্রফেসর হ্যারিস ছিল খুবই সংকীর্ণ, pedantic approach to history, ইতিহাসে, that put us to sleep. ওকে, তাহলে দেখো এখানে কি হয়, তোমরা ট্রাই করো। নিয়ারলি, হ্যাঁ, নরিন আলম তানহা, নরিন আলম তানহা, নিয়ারলি। অল বাট মানে নিয়ারলি, এটা একটু ট্রাই করো তো কি হয়। এখানে প্যাডেন্টিকের নিচে আন্ডারলাইন করা আছে, প্যাডেন্টিকের মানে কি, এর অপশন কোনটা হয়, ভালো করে খেয়াল করো। প্যারেন্টিকের আমি যদি খুবই সহজ বাংলায় বলতে চাই, প্যারেন্টিকের বাংলাটা হয় তোমার খুঁতখুঁতে। আমি একটু সহজভাবে বোঝানোর ট্রাই করি। খুঁতখুঁতে, খুঁতখুঁতে মানে বুঝো খুবই রেটি, কি বলে যায়, খুব সিম্পল বিষয় নিয়ে যারা কি করে বিবেচনা করে, খুব সিম্পল, খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে যারা কনসার্ন থাকে, একদম খুব ছোটোখাটো, মানে খুব ছোটোখাটো কোনো একটা ঘটনা ঘটলে হঠাৎ করে তারা চমকে ওঠে, বা খুব ছোটো বিষয় নিয়ে তারা অনেক বেশি টেন্সড থাকে, অনেক বেশি চিন্তা করে, তারা হচ্ছে কি প্যাডেন্টিক পিপল। তাই দেখো প্যাডেন্টিক নিচে আন্ডারলাইন করা আছে, নিচে কোনটা দেখি, সাবস্টেন্স দ্যাট কজেস স্পিডিং আপ, এমন কিছু সাবস্টেন্স উপকরণ যা ত্বরান্বিত করে কোনো কিছুকে, না। তো খুঁতখুঁতের সাথে এটা যায় না। মিসেভিশিয়াস ট্রিক প্লেড আর ডিসেভ, অর্থাৎ প্রতারণার কথা বলা হচ্ছে, খুঁতখুঁতের সাথে প্রতারণা তো যায়ই না। তারপর স্টেট অফ বিং ব্যালেন্সড, অর্থাৎ ভারসাম্য থাকা, খুঁতখুঁতে মানে ভারসাম্য থাকা নয়। আমাদের আলটিমেট অ্যান্সার হয় এক্সেসিভলি কনসার্নড উইথ মাইনর ডিটেলস অর রুলস। এক্সেসিভলি কনসার্নড, খুব অত্যধিকভাবে উদ্বিগ্ন, উইথ এক্সেসিভলি অত্যধিকভাবে কনসার্ন মানে উদ্বিগ্ন, উইথ মাইনর খুব ছোটোখাটো বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় ডিটেলস নিয়ে, বিস্তারিত নিয়ে, অ্যান্ড রুলস খুব ছোটোখাটো নিয়ম নিয়ে যারা অনেক বেশি উদ্বিগ্ন থাকে তাদেরকে বলা হয় কি? নাম্বার 1 মেবি। হ্যাঁ, মেবি না, এটা শিওর, এটাই এক্সেসিভলি কনসার্ন উইথ মাইনর ডিটেলস আর রুলস। খুঁতখুঁতে ব্যক্তি বলে আমরা খুব ছোটোখাটো বিষয় নিয়ে যারা অনেক বেশি টেন্স থাকে, অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে যায়, উদ্বিগ্নতা দেখা যায়, তারা হচ্ছে কি? প্যাডেন্টিক পিপল। তো প্যাডেন্টিক মানে কি? এক্সেসিভলি কনসার্ন, অত্যধিকভাবে উদ্বিগ্ন থাকে, উইথ মাইনর ডিটেলস, খুব ছোটোখাটো বিস্তারিত নিয়ে, কোনো কিছুর ব্যাপার নিয়ে, আর রুলস অথবা নিয়ম নিয়ে। ওকে, আমাদের অ্যান্সার কোনটা হবে? এক্সেসিভলি কনসার্ন উইথ মাইনর ডিটেলস আর রুলস। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 24, এটা তোমরা ট্রাই করো, তোমরা পারবো আশা করি। এটা দেখো তো কোনটা পারো কিনা। ওভার দ্য মুন আর ওভার হোয়ার। ওভার দ্য মুন মানে কি একটু বলো তো, তোমাদের এটা পারা উচিত। ওভার দ্য মুন মানে কি? এখানে অপশন আছে ম্যাড, এক্সট্রিমলি হ্যাপি, ভ্যারি ওয়েলদি, ডেড। এগুলো তো খুব সহজ, তোমার ম্যাড মানে পাগল, এক্সট্রিমলি হ্যাপি অত্যধিকভাবে খুশি, আর ভ্যারি ওয়েলদি খুবই স্বাস্থ্যবান, ডেড মানে হচ্ছে মৃত। কোনটা হবে একটু ট্রাই করো তোমরা, এখানে আছে কোনটা হবে? অ্যান্সার ট্রাই করো। ও, নরিন আলম তানহা বলো এক্সট্রিমলি হ্যাপি, রাকিব কি বলো? বি নাম্বার বলতেছে এক্সট্রিমলি হ্যাপি। ওভার দ্য মুন, হ্যাঁ, ওভার দ্য মুন, ওভার ওয়েল, এগুলোর মানে বোঝায় ওভার মানে উপরে, দা মানে হচ্ছে মুনের উপরে দা বসতেছে, অর্থাৎ চাঁদের উপরে। চাঁদের উপরে কোনো কিছু না, এটা একটা ফ্রেজ, এটা তোমার কি ইডিয়ামে বলা যায়, ফ্রেজ বা ইডিয়াম, ইডিয়াম আর কি, ফ্রেজ না বলি, ইডিয়াম, ইডিয়াম।
দেখো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যদিও বা বলা ছিল না যে ইডিয়ম বা ফ্রেজ থেকে কোশ্চেন হবে, তারপর এখান থেকে কোশ্চেন করা হলো। ওভার দ্য মুন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, আই এম ওভার দ্য মুন রাইট নাও, আমি এখন সবচেয়ে সুখী মানুষ, এরকম বোঝাচ্ছে, মানে সব থেকে সুখী মানুষ। ওভার দ্য মুন মানে সব থেকে সুখী মানুষ, এক্সট্রিমলি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, হি হ্যাড আ লিউমিনাস ক্যারিয়ার ইন অ্যাক্টিং। কী হবে একটু বলতো, লিউমিনাসের বাংলা অর্থ কী বলো আগে, লিউমিনাসের বাংলা অর্থ কী সেটা পারলে তুমি এখান থেকে পারবা, অপশন পাবা। লিউমিনাসের বাংলা অর্থ কী, এখানে কী হবে বলো। কোয়েশ্চেন নাম্বার 25 একটু ট্রাই করে কী হবে। কোয়েশ্চেন নাম্বার 25, ক্লিয়ার, ডিম। ডিম আমি বলি ক্লিয়ার মানে হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা সবাই ডিম মানে অস্পষ্ট, ডিম মানে অস্পষ্ট। ডিম লাইট বলি না আমরা, ডিম লাইট অস্পষ্ট বাতি। ব্রাইট মানে হচ্ছে তোমার উজ্জ্বল, পিওর মানে পরিষ্কার পরিচ্ছন্ন। কোনটা হবে বলো। কোয়েশ্চেন নাম্বার 25, লিউমিনাস মানে কি, লিউমিনাস মানে হচ্ছে তোমার উজ্জ্বল, লিউমিনাস মানে কি উজ্জ্বল বা চাকচিক্যময় বলা যেতে পারে, চাকচিক্যময়, চাকচিক্যময়, উজ্জ্বল বা চাকচিক্যময়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ক্লিয়ার মানে হচ্ছে তোমার স্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রাইট তো হবেই না, এটা বাদ রাখা, পিওর মানে বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ আর উজ্জ্বল কিন্তু যায় না, এটা বাদ যাবে। তাহলে ক্লিয়ার পরিচ্ছন্ন যায় না, আমাদের অ্যান্সার হবে ব্রাইট, উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল বা চাকচিক্যময়, আর লিউমিনাস মানে কি উজ্জ্বল বা চাকচিক্যময়। হ্যাঁ ব্রাইট, নবনীত চৌধুরী অ্যান্সার করতেছে, হ্যাঁ ব্রাইটই হবে, কারণ লিউমিনাস মানেও উজ্জ্বল আর ব্রাইট মানেও কি উজ্জ্বল। আমাদের অ্যান্সার কোনটা হবে তাহলে এখানে সি নাম্বারটা, ব্রাইট। ইয়েস, কিন্তু রাকিব অ্যান্সার তুমি ভুল করছো, এটা ডিম, ডিম না, ডিমটা অস্পষ্ট, এটা স্পষ্ট বোঝায়, উজ্জ্বল বোঝায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, ওয়েন হামিং বার্ডস ফ্লাই। হামিং বার্ডস তো তোমরা চেনো, খুব একটা যে পাখিটা খুব কম সময়, সেকেন্ডে নাকি এটা তারা 80 বার না কতবার জানি তারা কী করতে পারে, পাখা নাড়াতে পারে নাকি আরও বেশি, আমার ঠিক মনে নেই, অনেক বেশি স্পিডে পাখা নাড়াতে পারে। হামিং বার্ডস খুব ছোটো ছোটো পাখি। ওয়েন হামিং বার্ডস ফ্লাই, যখন হামিং বার্ডসগুলো উড়ে, দেয়ার উইং বিটস, তাদের পাখা জাপটানি, আর সু র্যাপিড দ্যাট, এত স্পিডে হয়, এত দ্রুত হয় যে দ্য উইংস সিম ব্লাড। ব্লাড মানে হচ্ছে তোমার অস্পষ্ট, অস্পষ্ট বা ঝাপসা, অস্পষ্ট বা ঝাপসা, ঝাপসা। ব্লাড মানে কি অস্পষ্ট বা ঝাপসা। আমরা ছবি তোলার সময় অবশ্যই ব্লার ওয়ার্ডটার সাথে পরিচিত, যে ব্লার হয়ে যায় পেছনে, অর্থাৎ ঝাপসা হয়ে যায় পেছনে, ব্লার, অস্পষ্ট বা ঝাপসা। কোনটা হয় একটু ট্রাই করো তোমরা। ওয়েন হামিং বার্ডস ফ্লাই, যখন হামিং বার্ডগুলো ওড়ে, তখন তাদের উইং বিটস, অর্থাৎ তাদের পাখা ঝাপটানি, আর সো র্যাপিড, এতই দ্রুত হয় যে দ্যাট দ্য উইংস সিম ব্লাড, তোমার পাখাগুলোকে দেখতে কি লাগে, অস্পষ্ট দেখায়। ব্লাড মানে অস্পষ্ট, টাইনি মানে অনেক ছোট, টাইনি মানে ছোট বা ক্ষুদ্র, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ওগুলোকে টাইনি বলা হয়। ফ্রেজাল মানে হচ্ছে ভঙ্গুর, ফ্রেজাল মানে ভঙ্গুর, মানে খুব ধরলে ভেঙে যায় এরকম। আর ইনডিস্টিংক্ট, আবার তো একটা ইনঅ্যাডজাস্টেবল, ইনঅ্যাডজাস্টেবল তোমার অ্যাডজাস্ট মানে হচ্ছে তোমার মানে ক্লান্ত, আর ইনঅ্যাডজাস্টেবল মানে হচ্ছে তোমার অক্লান্তিকর। অ্যাডজাস্টেবল মানে কি বোঝায়, অক্লান্তিকর। তাহলে এটা অর্থের সাথে যাচ্ছে না আমাদের, আমাদের অ্যান্সার হবে ইনডিস্টিংক্ট মানেও অস্পষ্ট বা ঝাপসা। এখানে আরও একটা আসতে পারে ওপ্যাক, PAQ, আমি একটু দিচ্ছি, লিখে দিচ্ছি এখানে আবার, PAQUE, ওপ্যাক মানেও অস্পষ্ট বা ঝাপসা। ওপ্যাক মানে কি অস্পষ্ট বা ঝাপসা। হ্যাঁ, বা সি নাম্বার অ্যান্সার করছে নরিন আলম তানহা, সি নাম্বার অ্যান্সার করছে। ইয়াস, ইনডিস্টিংক্ট মানে অস্পষ্ট বা ঝাপসা, ইনডিস্টিংক্ট। Question number 27, most of the students were reticent about answering questions. Reticent নিচে আন্ডারলাইন করা আছে, আমরা এটা সিনোনিম বের করতে হবে। রেটিসেন্টের বাংলা অর্থ কি, রেটিসেন্টের বাংলা অর্থ তোমার অন্তর্মুখী বলতে পারি আমরা, অন্তর্মুখী, যারা খুব কম কথা বলে আর কি, অন্তর্মুখী, অন্তর্মুখী, যারা খুব কম কথা বলে, খুব কম কথা বলে যারা, কথা বলে যারা, তারা হচ্ছে তোমার রেটিসেন্ট, যারা খুব কম কথা বলে, মানে তুমি তাদেরকে পিটাইলেও তাদের মুখ দিয়ে কথা বের হবে না, খুব কম কথা বলে তারা, যে খুব কম কথা বলে যারা। ওকে, রেটিসেন্ট। তাহলে এখানে কি হবে অ্যান্সার, একটু তোমরা ট্রাই করো কি হবে। রেটিসেন্ট মানে কি হবে, সি নাম্বার অ্যান্সার করলো, অর্থাৎ ব্লক। রেটিসেন্ট মানে ব্লক হবে, এটা বলতে চাচ্ছ। একটা নাম্বারিং করলে বেটার হয় অ্যান্সারিংয়ের সময়,
কী হবে একটু বলো কোয়েশ্চেন অ্যান্সার কোনটা হবে এখানে রেটিসেন্ট মানে যারা অন্তর্মুখী খুব কম কথা বলে যারা তাই রিজার্ভড আপাতত রাখলাম ক্রুড মানে হচ্ছে তোমার অপরিশোধিত ক্রুড অয়েল বলে না অপরিশোধিত ক্রুড অয়েল অপরিশোধিত মানে অপরিশোধিত ক্রুড অয়েল আর ব্লক মানে তোমার কী করা অফ করে রাখা বন্ধ করে দেওয়া বাধা দেওয়া কুইক মানে দ্রুত এগুলো তো বুঝতেছি তাহলে এটা একটাও যাচ্ছে না আমাদের অ্যান্সার হবে রিজার্ভড মানেও অন্তর্মুখী যারা খুব কম কথা বলে মানে নিজেকে খুব রিজার্ভ রাখে অন্তর্মুখী মানে আধা আধা করে রাখতে চায় যারা খুব কম কথা বলে রেটিসেন্ট এর সিনোনিম কোনটা হবে তাহলে রেটিসেন্টের সিনোনিম হবে রিজার্ভ মানে যারা কম কথা বলে আর তোমার রিজার্ভড মানেও যারা খুব কম কথা বলে নিজেকে রিজার্ভড রাখে আমাদের অ্যান্সার কোনটা হবে রিজার্ভড হবে কোয়েশ্চেন নম্বর 28 রেটস আর নকটার্নাল অ্যানিমেলস অর্থাৎ তোমার র্যাটসের কথা বলা হচ্ছে ইঁদুররা হচ্ছে নকটার্নাল মানে তোমার নিশাচর প্রাণী নকটার্নাল মানে নিশাচর কারা যারা রাতে চলাফেরা করে আমরা তো এখন সবাই নিশাচর সারা রাত আমরা কী করি স্ক্রলিং করি তারপর দিনের বেলা ঘুমাই আমরাও নিশাচর ইঁদুরের মতো তাহলে নকটার্নাল অ্যানিমেল কারা তোমার র্যাটস আর নকটার্নাল অ্যানিমেলস অ্যান্ড ট্যান্ড টু স্লিপ ডিউরিং দ্য ডে তারা আর দিনের বেলায় ঘুমাতে চায় ট্যান্ড টু স্লিপ ডিউরিং দ্য ডে দিনের বেলায় ঘুমাতে চায় ও তার রিটার্ন অ্যান্সার করছে কোয়েশ্চেন নাম্বার কত নাম্বার এটা আগেটা 27 নাম্বার আচ্ছা আর 28টা বলো ট্যান্টের নিচে আন্ডারলাইন করা আছে কোনটা হবে আর সার্টেইন আর প্রোন আর অ্যাফ্রেড আর ইনডিউসড কোনটা হবে বলো তো ট্যান টু আমরা অবশ্যই জানি এটা হতে চায় বা ছাওয়া বা প্রবণতা আর কি প্রবণতা বোঝায় এটা সায়েন্সে যারা আছে তারা ভালো করে বুঝবে ট্যান টু এটার চিহ্ন রয়েছে এটা এই যে ট্যান টু চিহ্ন ট্যান্স টু চিহ্ন হতে চায় এই চিহ্নটা হতে চাওয়া ট্যান টু প্রবণতা বোঝায় এখানে প্রবণতা এটা দিয়ে আর ইনডিউস দিয়েও বোঝাচ্ছে না আফ্রেড মানেও বোঝাচ্ছে না আর সার্টেইন মানে বোঝাচ্ছে না আমাদের ট্যান টুর অ্যান্সার হবে আর প্রোন প্রবণতা আর প্রোন বা প্রবণ তারা দিনের বেলায় ঘুমানোর প্রবণতা রয়েছে তাদের ইঁদুররা সারা রাত জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায় যার কারণে তাদেরকে নিশাচর প্রাণী বলা হয় তাহলে আর ট্যান্ডের নিচে আলাদা করা আছে যেটা হবে আর প্রোন অ্যান্ড আর প্রোন টু স্লিপ ডিউরিং দ্য ডে ওকে আর প্রোন হবে তোমরা কেউ অ্যান্সার করছো সি নাম্বার পারি না বলতেছে আচ্ছা নবনীত যদি পারে না এটা ভোকাবুলারি স্ট্রং থাকলে খুব ইজিলি পারবা ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে এগুলোর জন্য এগুলো যদি ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন ওকে আর প্রোন হবে আর হচ্ছে সি বলতেছে সি আর হচ্ছে আর অ্যাফ্রেড নয় সি হবে না এটা হবে তোমার আর প্রোন প্রবণ বোঝাচ্ছে প্রবণ নেক্সট দেখো আর প্রোন কোয়েশ্চেন নাম্বার 29 এটাতে ট্রাই করো তো দ্য প্রবলেমস আর কজড বাই ইগনোরেন্স নট ম্যালিভোলেন্স দ্য প্রবলেম আর কজড বাই 29 দেখো দ্য প্রবলেমস আর কজড বাই ইগনোরেন্স নট ম্যালিভোলেন্স দ্য প্রবলেমস আর কজড কোনটা হতে পারে দ্য প্রবলেমস সমস্যাসমূহ ওয়ার কজড হয়েছিল বাই ইগনোরেন্স অজ্ঞতার কারণে নট ম্যালিভোলেন্স মানে তোমার কারোর প্রতি বিদ্বেষ কামনা বা অমঙ্গল কামনা অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে বিদ্বেষ বলা যায় বিদ্বেষ বা কারো খারাপ কামনা করা কারো খারাপ কামনা করা কোনটা বিদ্বেষ বা কারো খারাপ কামনা করা ম্যালিভোলেন্স তাই এটার সাথে কোনটা যায় নট আর ডিভোশন মানে তোমার ভক্তি ডিভোশন মানে তোমরা ট্রাই করছো কেউ তো অ্যান্সার করে নাই একটু ট্রাই করো তোমরা না পারলে সমস্যা নেই ভুল দিলে তো আর প্রবলেম হচ্ছে না ডিভোশন মানে ভক্তি অ্যামিয়াবিলিটি মানে তোমার বন্ধুত্ব অ্যামিয়াবিলিটি মানে বন্ধুত্ব তারপর এমিটি মানে তোমার এটা মানে বন্ধুত্ব অ্যামিটি মানে অ্যামিয়াবিলিটি আমি সরি এটা বন্ধুত্ব নয় অ্যামিয়াবিলিটি মানে হচ্ছে তোমার দয়া অ্যামিয়াবিলিটি মানে হচ্ছে তোমার দয়া বা মহানুভবতা বা দয়া অ্যামিয়াবিলিটি আর এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব তাহলে দেখো এটা আমরা অর্থের সাথে কোনটা যায় খারাপ কামনা হেট্রিড মানে হচ্ছে ঘৃণা মানে কি ঘৃণা এখন দেখো খারাপ কামনা বা ঘৃণা অলমোস্ট সেম দেখো
বিদ্বেষ, কারো প্রতি বিদ্বেষ জন্ম হওয়া বা খারাপ কামনা কখন হয়? যখন তার প্রতি তোমার ঘৃণা জন্ম হবে। যখন তারপরে তোমার কি জন্ম হবে? ঘৃণা, ইয়েস, হেট্রিট হবে, হেট্রিট। ডিভোশন মানে ভক্তি, অ্যামেবিলিটি মানে মহানুভবতা বা দয়া, অ্যামিটি মানে বন্ধুত্ব, আর হেট্রিট মানে ঘৃণা। তো তুমি খারাপ কামনা করো কার? যার প্রতি তোমার ঘৃণা জন্ম হয়। তাহলে হেট্রিট মানে ঘৃণা, আর বিদ্বেষ অলমোস্ট সেম, ঘৃণা আর বিদ্বেষ কাছাকাছি। আমাদের অ্যান্সার কোনটা হবে? হেট্রিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, হি প্রোক্রাস্টিনেটেড ইন টেকিং দ্য ডিসিশন। প্রোক্রাস্টিনেট মানে তোমার কি করা? দেরি করা, দেরি করা, বিলম্ব করা, দেরি করা বা বিলম্ব করা। তাহলে অ্যান্সার কোনটা হবে একটু বলো তো? এটা তো পারা উচিত। প্রোক্রাস্টিনেটেড মানে কি করা? দেরি করা বা বিলম্ব করা, দেরি করা বা বিলম্ব করা, প্রোক্রাস্টিনেটেড। অ্যান্সার কোনটা হবে? মুভড, মুভড মানে তোমার কি করা? স্থানান্তরিত হওয়া। ক্যারিড মানে তোমার বহন করা। তাহলে দেরি করার সাথে স্থানান্তরিত করা কখন হয় না? ক্যারিড মানে বহন করা। এক্সপেডিয়েটেড, এক্সপেডিয়েট মানে তোমার বৃদ্ধি পাওয়া, ত্বরান্বিত হওয়া, বৃদ্ধি পাওয়া, ত্বরান্বিত হওয়া, এক্সপেডিয়েটেড, ত্বরান্বিত হওয়া, ত্বরান্বিত হওয়া, এক্সপেডিয়েটেড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডিলেইটেড, ডিলেইড, দেরি করা। ডিলে মানে দেরি করা, ডিলে থেকে ডিলেইড আসছে, আর প্রোক্রাস্টিনেট থেকে প্রোক্রাস্টিনেটেড, প্রোক্রাস্টিনেট থেকে প্রোক্রাস্টিনেটেড। এটা পারা উচিত ছিল, কিন্তু এটা খুব সহজ একটা ওয়ার্ড। হ্যাঁ, ডিলেইড। নবনীত চৌধুরী বললো ডিলেইড, গুড। ডিলেইড মানে দেরি করা, আর প্রোক্রাস্টিনেটেড মানেও কি? দেরি করা, ডিলেইড। নেক্সট, এবার একটা খুব ছোটো, এবারের তোমার প্যাসেজটা খুব ছোটো ছিল, প্যাসেজ ছিল। এই প্যাসেজ থেকে যে কম্প্রিহেনশন যেটা আমরা বলি, প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন ছিল। এই ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেনের জন্য মার্কস 2 করে 10 মার্কস। ওকে, read the following passage and answer the questions that follow. Question 31 to 35 contain 2 marks each. প্রত্যেকটার জন্য 2 মার্কস করে। আমরা একটু পরে দেখি। Man is not destined to vanish. Destined মানে হচ্ছে নির্ধারিত, destined মানে নির্ধারিত। তাহলে কি বলা হচ্ছে? ম্যান ইজ নট ডেস্টাইন্ড, মানুষ নির্ধারিত নয়, টু ব্যানিশ। ব্যানিশ মানে তোমার অদৃশ্য হয়ে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া, নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তাহলে ম্যান ইজ নট ডেস্টাইন্ড টু ব্যানিশ। মানুষের পৃথিবীতে আগমন হয়নি কি হওয়ার জন্য? নিশ্চিহ্ন হওয়ার জন্য। মানুষ নিশ্চিহ্ন হওয়ার জন্য পৃথিবীতে আগমন হয়নি। হি ক্যান বি কিল্ড, তাকে হত্যা করা যেতে পারে, বাট হি ক্যানট বি ডেস্ট্রয়েড, কিন্তু তাকে ধ্বংস করা যাবে না। তুমি মানুষকে হত্যা করতে পারো, কিন্তু তাকে ধ্বংস করতে পারবে না। বিকজ, কারণ হিজ সোল ইজ ডেথলেস, কারণ মানুষের আত্মা, সোল মিনস হচ্ছে আত্মা, সোল হচ্ছে আত্মা, আত্মা। বিকজ হিজ সোল ইজ ডেথলেস, অমর বা মৃত্যুহীন। অমর বলতে হবে না, মৃত্যুহীন বলতে হবে। অমর আর মৃত্যুহীন মধ্যে একটা পার্থক্য আছে। তাই দেখো, শুরু থেকে একবার বলি, ম্যান ইজ নট ডেস্টাইন্ড টু ব্যানিশ, মানুষ পৃথিবীতে আগমন হয়নি বা মানুষ নির্ধারিত নয় যে মানুষ নিশ্চিহ্ন করা যায় না পৃথিবী থেকে। মানুষকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। হয়তো তার অবয়বটা তুমি নিশ্চিহ্ন করতে পারো, বাট তার কি থাকে, তার একটা চিহ্ন থেকে যাবে পৃথিবীতে। ম্যান, হি ক্যান বি কিল্ড, তুমি মানুষকে হত্যা করতে পারো, বাট হি ক্যানট বি ডেস্ট্রয়েড, তুমি তাকে ধ্বংস করে দিতে পারো না। বিকজ, কারণ হিজ সোল ইজ ডেথলেস, কারণ মানুষের আত্মাটা হচ্ছে অমর বা মৃত্যুহীন। এবং হিজ স্পিরিট, তার ইজ ইরেপ্রেসিবল। স্পিরিট বলতে তার কেন বোঝাচ্ছে? আত্মাকে বোঝাচ্ছে, আত্মা। এখানে সোল মানে আত্মাকে বোঝাচ্ছে, আর স্পিরিট মানে কি বোঝাচ্ছে? আত্মাকে বোঝাচ্ছে, মনকে বোঝাচ্ছে। তার স্পিরিট ইজ ইরেপ্রেসিবল, এটা হচ্ছে রেপ্রেসিবল থেকে। রেপ্রেসিবল মানে হচ্ছে দমন করা যায় এমন, আর ইরেপ্রেসিবল মানে অদম্য, অদম্য বা অদমনীয়, অদমনীয়, অদম্য বা অদমনীয়। দেখো, মানুষকে তুমি হত্যা করতে পারো, কিন্তু তাকে ধ্বংস করে দিতে পারো না, কারণ মানুষের আত্মাটা হচ্ছে অমর বা মৃত্যুহীন, এই আত্মাটা মরে না। অ্যান্ড হিজ স্পিরিট ইজ ইরেপ্রেসিবল, এবং তার স্পিরিট, তার আত্মাটা অদম্য বা অদমনীয়। আত্মাকে তুমি আর দমিয়ে রাখতে পারবে না। মানুষের আত্মাকে ধ্বংস করে দেওয়া যাবে, আত্মাকে মেরে ফেলা যাবে না। তার শরীরকে তুমি কী করতে পারো? ধ্বংস করতে পারো, বাট আত্মাকে নয়। এবার দেয়ারফোর, অতএব, দো যদিও, দ্য সিচুয়েশন সিমস, পরিস্থিতি মনে হয়, ডার্ক অন্ধকার, ইন দ্য কনটেক্সট অফ দ্য কনফ্রন্টেশন, ইন দ্য কনটেক্সট অফ দ্য কনফ্রন্টেশন। কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষাপটে, প্রেক্ষাপটে। কনফ্রন্টেশন মানে হচ্ছে তোমার মোকাবেলা বা বলতে পারি সংঘর্ষ, সংঘর্ষ, এক্ষেত্রে বলতে পারি সংঘর্ষ। আমরা এখন কী বলা হচ্ছে? দেয়ারফর, অতএব, দো যদিও, দ্য সিচুয়েশন পরিস্থিতি, সিমস মনে হওয়া, সিমস মানে মনে হওয়া, পরিস্থিতি যদিও বা মনে হয় ডার্ক খুবই অন্ধকার, ইন দিস কনটেক্সট অফ কনফ্রন্টেশন সংঘর্ষের মধ্যে যদি সংঘর্ষের প্রেক্ষাপটে যদিও পরিস্থিতি তোমার কি মনে হয়
অন্ধকার মনে হয়, অর্থাৎ সংঘর্ষ চলতেছে, সেই সিচুয়েশন তোমার মনে হচ্ছে পরিস্থিতি খুবই অন্ধকার। বিটুইন মধ্যকার দ্য সুপার পাওয়ার্স, অর্থাৎ যারা পৃথিবীর সুপার পাওয়ার্স যারা রয়েছে, অত্যধিক শক্তিশালী যে যারা রয়েছে, তাদের মধ্যে, পৃথিবীর অত্যধিক শক্তিশালীর মধ্যে যখন সংঘর্ষ লাগে, পৃথিবীর মনে হয় যেন এই খুব অন্ধকার অন্ধকার লাগে। ধরো তোমার কোনো কারণে রাশিয়া সুপার পাওয়ার আর তোমার ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল, তখন তোমার মনে হবে পুরো পৃথিবীতে অন্ধকার এই প্রেক্ষাপটে, কারণ দুই সুপার পাওয়ারের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ধরো তোমার ইউএসএ এবং কার মধ্যে, রাশিয়ার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল, বা ইউএসএ এবং তোমার চায়নার মধ্যে ঝামেলা হলো, তারা সুপার পাওয়ার, তখন এই প্রেক্ষাপটে তোমার মনে হবে পুরো পৃথিবীটা কি অন্ধকার, সুপার পাওয়ার। দ্য সিলভার লাইনিং ইজ, এই ক্ষেত্রে খেয়াল করো সিলভার লাইনিং এখানে বোঝাচ্ছে তোমার আশার আলোকে বোঝায়, আশার আলো। সিলভার লাইনিং দ্বারা কি বোঝায় এখানে? আশার আলোকে বোঝায়। সিলভার লাইনিং আশার আলো, আশার আলো। সিলভার লাইনিং ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যামেজিং ফেনোমেনন, ফেনোমেনন হচ্ছে দৈনন্দিন ঘটনা, অ্যামেজিং হচ্ছে বিস্ময়কর, দৈনন্দিন ঘটনা, দৈনন্দিন ঘটনা, দৈনন্দিন ঘটনা। দ্য আশার আলো এই যে দৈনন্দিন ঘটনাসমূহ, অ্যামেজিং ফেনোমেনন, আশার আলো প্রোভাইডেড বাই দ্য অ্যামেজিং ফেনোমেনন that the very nations which have spent incalculable resources অর্থাৎ অগণনাযোগ্য সম্পদ and energy এবং শক্তি for the production of deadly weapons, deadly হচ্ছে তোমার মারাত্মক বা মরণঘাতী, আমরা মারাত্মক বলি, মরণঘাতী বলি, মরণঘাতী। ওয়েপন্স মানে তোমার অস্ত্র, আর ডেসপারেটলি স্বেচ্ছাকৃতভাবে ট্রাইং টু ফাইন্ড আউট, চেষ্টা করতেছে বের করতে, হাউ কিভাবে, দে মাইট নেভার, তারা কখনো বি ইউজড, ব্যবহার না হয়, যাতে কখনো তারা ব্যবহার না হয়। পুরো সেন্টেন্সটা আমি আরেকবার বলতেছি, দেখো। দেয়ারফর এই পুরোটা একটা সেন্টেন্স, এখান থেকে শুরু করে এটা একটা সেন্টেন্স, কত লম্বা দেখো, আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি। দেয়ারফর অতএব, যদিও দ্য সিচুয়েশন সিমস, যদিও পরিস্থিতি মনে হয়, ডার্ক অন্ধকার, ইন দ্য কনটেক্সট অফ কনফ্রন্টেশন বিটুইন দ্য সুপার পাওয়ার্স, ধরো পৃথিবীর দুই সুপার পাওয়ার দেশের মধ্যে একটা সংঘর্ষ লেগে গেল, এই সংঘর্ষের প্রেক্ষাপটে তোমার মনে হতে পারে পৃথিবীর অন্ধকার। দ্য সিলভার লাইনিং ইজ, কিন্তু আশার আলো এই যে, অর্থাৎ ভালো খবর এই যে, প্রোভাইডেড বাই দ্য অ্যামেজিং ফেনোমেনন, অর্থাৎ যে ঘটনাগুলো চলমান থাকে, এই অ্যামেজিং, এই বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে থেকেও, ধরো রাশিয়ার সাথে তোমার চায়নার একটা বড় ঝামেলা লেগে গেলো, এখন তার মধ্যে এই চলমান ঘটনার প্রেক্ষাপটে তুমি একটা জিনিস আশার আলো পাও, একটা তুমি পজিটিভ ইতিবাচক একটা দিক পাও, সেটা কি? এই দৈনন্দিন ঘটনাগুলোর মধ্যেও ভেরি নেশনস, এই জাতিগুলা, কোন জাতি? ওই সুপার পাওয়ার জাতিগুলা, যারা হ্যাভ স্পেন্ট, খরচ করেছে, স্পেন্ড মানে খরচ করা, ইনক্যালকুলেবল রিসোর্সেস, অগণিত সম্পদ, এবং এনার্জি এবং শক্তি, যে জাতিগুলা, যে সুপার পাওয়ারগুলা অগণিত সম্পদ এবং অসংখ্য তাদের অগণিত শক্তি খরচ করেছে, কিসের জন্য? ফর দ্য প্রোডাকশন, উৎপাদনের জন্য, অফ কিসের উৎপাদন? অফ ডেডলি ওয়েপন্স, মরণঘাতী অস্ত্র উৎপাদনের জন্য। যে সুপার পাওয়ারগুলা মরণঘাতী অস্ত্র উৎপাদন, এখানে এই মরণঘাতী অস্ত্র দ্বারা বোঝাচ্ছে তোমার অ্যাটম বম্ব, অর্থাৎ পারমাণবিক যে বোমাগুলো রয়েছে এগুলো বোঝানো হচ্ছে। ডেডলি ওয়েপন্স আর ডেসপারেটলি, স্বেচ্ছাকৃতভাবে, অর্থাৎ তারা এখন স্বেচ্ছাকৃতভাবে নিজে থেকেই তারা চেষ্টা করছে, চেষ্টা করতেছে টু ফাইন্ড আউট, বের করতে, হাউ কিভাবে, দে মাইট নেভার, তারা কখনো না, বি ইউজড। আমি পুরো লাইনটা যদি একটু করে সামারি করতে চাই, পৃথিবীর যে সুপার পাওয়ার দেশগুলো রয়েছে, যার আমরা সুপার পাওয়ার বলতে বুঝি সাধারণত যাদের অনেক বেশি অস্ত্রশস্ত্র রয়েছে, এটা শুধু এই একটা মাপকাঠি দিয়ে হয় না, অনেকগুলো মাপকাঠিতে রয়েছে, অনেকগুলো স্ট্যান্ডার্ড রয়েছে। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যাদের অনেক বেশি অ্যাটম বোমা রয়েছে তারা সুপার পাওয়ার। দেখো সুপার পাওয়ার দেশ যারা রয়েছে তাদের অনেক বেশি দামি দামি অস্ত্রশস্ত্র থাকে। এখন এই সুপার পাওয়ার দেশগুলা যারা তাদের বেশিরভাগ সম্পদ, ইনক্যালকুলেবল রিসোর্স, অগণিত সম্পদ অ্যান্ড এনার্জি, শক্তি খরচ করে কিসের কাজ পেছনে? মরণঘাতী অস্ত্র তৈরির পেছনেই। আবার তারাই চেষ্টা করছে সব থেকে বেশি যাতে পৃথিবীতে এই মরণঘাতী অস্ত্রগুলা ব্যবহার না হয়। যারা এই মরণঘাতী অস্ত্রগুলো বানাতে সব থেকে বেশি টাকা খরচ করে,
তারাই আবার চেষ্টা করে যাতে এগুলো ব্যবহার না হয়। এই কথাটাই বলা হচ্ছে এই লাইনের, এগুলো লাইনের সামনে হচ্ছে এটা। এরপর দে থ্রেটেন, তারা হুমকি প্রদান করে, ইচ আদার, একে অপরকে। থ্রেটেন মানে হুমকি প্রদান করা। দে থ্রেটেন, তারা হুমকি দেয়, ইচ আদার, একে অপরকে, এন্ড, এবং গো টু, যায়, দ্য ব্রিঙ্ক, গো টু দ্য ব্রিঙ্ক। ব্রিঙ্ক বলতে কেন প্রান্ত দেশকে বোঝায়, প্রান্ত, আমরা ব্রিঙ্ক মানে প্রান্ত বোঝায়, তার শেষ প্রান্তে চলে যায়। ধরো দুই সুপার পাওয়ারের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো, তখন তারা একে অপরকে হুমকি প্রদান করবে। এই কয়েকদিন আগে আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তারা মোটামুটি দুইটা শক্তিশালী দেশ, হ্যাঁ, তাহলে পারমাণবিক বোম রয়েছে দুজনেরই। তা দেখো বলা হচ্ছে দে থ্রেটেন ইচ আদার, এই সুপার পাওয়ার দেশগুলা একজন অপরজনকে হুমকি প্রদান করে, অ্যান্ড, এবং গো টু দ্য ব্রিঙ্ক, এবং একটা প্রান্ত দেশে চলে যায়, মানে এমন একটা প্রান্তে চলে যায়, কীরকম প্রান্ত, তারা লাগবে যুদ্ধ, এরকম একটা প্রান্তে চলে যায়। বাট কিন্তু বিফোর দ্য ফ্যাটাল আওয়ার অ্যারাইভস, ফ্যাটাল মানে মারাত্মক, আওয়ার্স মানে সময়কে বোঝাচ্ছে এখানে, কিন্তু যখন খুব মারাত্মক সময় চলে আসে, খুব খারাপ সময় চলে আসে, দে উইথড্র ফ্রম দ্য ব্রিঙ্ক, তারা ওই প্রান্ত থেকে ফিরে আসে। যেমন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খুব তোমার টান টান উত্তেজনাপূর্ণ একটা কী হচ্ছিল, মানে যুদ্ধ লাগছিল, মানে মনে হচ্ছে তারা অ্যাটম বোম ইউজ হবে এই ঘটনাটাতে, এই যুদ্ধটাই মনে হচ্ছিল যেন, অনেক বিশ্লেষকরা বলছিলেন তারা অ্যাটম বোমা ইউজ হওয়ার পসিবিলিটিও রয়েছে, কিন্তু তারা আবার কি সমঝোতার মধ্যে চলে আসলো, এই ঘটনাটা বলা হচ্ছে। অর্থাৎ দেখো দে থ্রেটেন ইচ আদার, তারা একে অপরকে কী করে, থ্রেট দেয়, হুমকি দেয়, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, অ্যান্ড গো টু দ্য ব্রিঙ্ক, এবং তারা একটা প্রান্তে চলে যায়, যুদ্ধের একটা প্রান্তে চলে যায়, মানে তারা যুদ্ধ হবে এরকম একটা প্রান্তে চলে যায়। বাট কিন্তু বিফোর দ্য ফ্যাটাল আওয়ার অ্যারাইভস, ওই মারাত্মক ঘটনাটা ঘটার পূর্বে, দে উইথড্র ফ্রম দ্য ব্রিঙ্ক, তারা ওই প্রান্ত থেকে সরে আসে, তারা আর যুদ্ধ করতে চায় না, তারা তো সমঝোতার মধ্যে চলে আসে, এটাই বলা হচ্ছে। তাহলে মূল কথাটা হচ্ছে এখানে কী নিয়ে আলোচনা করা হয়েছে, মরণঘাতী অস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পৃথিবীর যারা সুপার পাওয়ার রয়েছে তাদের মধ্যে যখন ঝামেলাটা সৃষ্টি হয়, তখন আমাদের কাছে মনে হয় পৃথিবীটা তখন অন্ধকার, কারণ তখন বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকম একটা মনে হয় সুপার পাওয়ারদের মধ্যে, বিশেষ করে ধরো তোমার ইউএসের সাথেই তোমার রাশিয়ার যদি কোনো কারণে কখনো ঝামেলা সৃষ্টি হয়, তখন নিশ্চিতভাবে কী হবে, তখন নিশ্চিতভাবে একটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তো রূপ নিতে পারে, কিন্তু কখনো এরকম হবে না যে তোমার তাদের দুজনের মধ্যেই কী রয়েছে, অ্যাটম বোম রয়েছে বা অনেক মরণঘাতী অস্ত্র রয়েছে, কিন্তু এই মরণঘাতী অস্ত্রগুলো তারা ব্যবহার করবে এরকম অবস্থায় যাবে, কখনো তারা করবে না, ফিরে আসবে ওই প্রান্ত থেকে। এই মূল কথাটাকে এখানেই বলা হয়েছে। এইটা রিলেটেড এখানে কী কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন দেখি আমরা, এখানে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করি। দি ফ্রেজ গো টু দ্য ব্রিঙ্ক ইন দ্য প্যাসেজ মিনস, এই প্যাসেজের মধ্যে গো টু দ্য ব্রিঙ্ক মানে কী বোঝানো হয়েছে, এটা দেখো। আচ্ছা দেখো আমি একটু সম্পূর্ণগুলো আবার একটু মুছে দিচ্ছি। গো টু দ্য ব্রিঙ্ক কোথায় রয়েছে দেখো, এখানে গো টু দ্য ব্রিঙ্ক কোথায় রয়েছে দেখো, গো টু দ্য ব্রিঙ্ক, তারা একটা প্রান্তে পৌঁছে যায়। কিসের প্রান্ত, মানে দুইটা দেশের সুপার পাওয়ারের মধ্যে যখন ঝামেলা সৃষ্টি হয়, তখন তারা একটা প্রান্তে পৌঁছে। কিসের প্রান্তে পৌঁছে, তারা যুদ্ধ করবে এরকম একটা প্রান্তে পৌঁছে যায়। এই ব্রিঙ্ক মানে এটা তারা এটা বোঝাইছে। এখানে বলছে গো টু দ্য ব্রিঙ্ক মানে কি বোঝায়, যুদ্ধের প্রান্তে পৌঁছে যাওয়া, এটা সংঘর্ষ লেগে যাওয়া। আমরা দেখি ডিক্লেয়ার ওয়ার অন ইচ আদার, তারা একে অপরজনের জন্য যুদ্ধ করার জন্য কী করে ঘোষণা করে দেয়, না ডিক্লেয়ার ওয়ার, যুদ্ধের ঘোষণা করে দেয়, তারা যুদ্ধ ঘোষণা করে না, একে অপরজনের প্রতি তারা কি রোষানলে পড়ে, যুদ্ধ সরাসরি ঘোষণা করে না। যুদ্ধ ঘোষণা করা মানে তোমার বোম্বিং শুরু হয়ে যাওয়া, তো এটা হচ্ছে না। নেগোশিয়েট ফর পিচ, গো টু ফর ব্রিঙ্ক মানে একটা প্রান্তে চলে যাওয়া, নেগোশিয়েট ফর ব্রিঙ্ক নয়, তখন তারা এখনও নেগোশিয়েট করতেছে না, নেগোশিয়েট হবে পরে গিয়ে, তো এটাও যাচ্ছে না। এরপর রিট্রিটিং ফ্রম এক্সট্রিম ডেঞ্জার, রিট্রিটিং ফ্রম এক্সট্রিম ডেঞ্জার, অর্থাৎ এক্সট্রিম মারাত্মক বিপজ্জনক অবস্থা থেকে তারা কি আসে, ফিরে আসে। বিপজ্জনক অবস্থা থেকে তারা ফিরে আসে না, ফিরে আসে তো আরও একটু পরে। গো টু দ্য ব্রিঙ্ক, প্রান্তে চলে গিয়ে তারপর ফিরে আসে। অর্থাৎ যুদ্ধ ধরো এটা তোমার রাশিয়াটা ইউএসএ, তারা এই প্রান্তে চলে আসলো, এই প্রান্তে চলে আসলো, যুদ্ধ প্রান্তে চলে আসলো, এখন তারা ফিরতেছে না। গো টু ব্রিঙ্ক মানে যুদ্ধ প্রান্তে চলে যাওয়া। তারা আমাদের হবে অ্যাডভান্সিং, সামনে যাওয়া, এগিয়ে যাওয়া, টু দ্য স্টেজ, এমন স্তরে অফ ওয়ার, এটাই আমাদের অ্যান্সার হবে। গো টু দ্য ব্রিঙ্ক মানে যুদ্ধ করার প্রান্তে চলে যাওয়া, যুদ্ধ করবে এই স্তরে চলে যাওয়া, যুদ্ধ হচ্ছে না কিন্তু এখনও, যুদ্ধ হওয়ার স্তরে চলে যাওয়া, মানে খুব টান উত্তেজনা হওয়া। আমাদের অ্যান্সার হবে এটা, ডি নাম্বারটা। আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে, ডি নাম্বারটা অ্যান্সার হবে।
অর্থাৎ যুদ্ধ হবে হবে এরকম চলে যাওয়া। 31 ডি অ্যান্সার করছে অনেকে, হ্যাঁ ইয়েস গুড, 2 নম্বর অ্যান্সার হবে, কারণ যুদ্ধ হওয়ার প্রান্তে চলে যাওয়া। আমাদের অ্যান্সার অ্যাডভান্সিং টু দ্য স্টেজ অফ ওয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, দ্য প্যাসেজ ফোকাসেস অন, এই প্যাসেজে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে দেখি, মাউন্টিং কস্ট অফ মডার্ন ওয়েপেন্স, না মাউন্টিং কস্ট অর্থাৎ বলা হচ্ছে বর্তমান যে আধুনিক অস্ত্র যেগুলো রয়েছে, আধুনিক অস্ত্রের তোমার কস্ট বৃদ্ধি পাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যে আধুনিক অস্ত্র বানাতে অনেক কষ্ট টাকা খরচ হচ্ছে, এগুলো অনেক তোমার এক্সপেন্সিভ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে না, আমরা তো প্যাসেজে এগুলো পাই নাই। ম্যানস ডিজায়ার টু সার্ভাইভ ইজ স্ট্রঙ্গার দ্যান ডেডলি ওয়েপেন্স, এটা আপাতত রাখা যায়, আমরা এখনো বুঝতেছি না, সবগুলো আমরা পরে দেখি। থ্রেটস অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন সুপার পাওয়ার্স, এটা অনেকে অ্যান্সার করবে, এটা সি নাম্বারটা আলটিমেট এটা অ্যান্সার নয় কিন্তু, কেন? এখানে শুধুমাত্র সুপার পাওয়ারদের মধ্যে ঝামেলা নিয়ে আলোচনা করা হয় নাই, ওয়েপেন্স ব্যবহারের কথাও বলা আসছে, আবার মানুষের বেঁচে থাকার দিকটাও বলা আসছে, তাহলে এটাও হচ্ছে না। তারপর হচ্ছে তোমার ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড ইজ ইনএভিটেবল, অর্থাৎ মানব জাতির ডিস্ট্রাকশন ধ্বংস অনিবার্য, এটা বলা হয়েছে না, এরকম তো কিছু বলাই হলো না। তাহলে তোমরা একটু 32 কী হবে ট্রাই করতো, তিনটা তো চলে গেলো, আলটিমেট অ্যান্সার তোমার বি হবে। ম্যানস ডিজায়ার টু সার্ভাইভ ইজ স্ট্রঙ্গার দেন ডেডলি ওয়েপেন্স, অর্থাৎ ম্যানস ডিজায়ার মানুষের ইচ্ছা টু সার্ভাইভ বেঁচে থাকার ইজ এ স্ট্রঙ্গার অধিকতর বেশি দেন ডেডলি ওয়েপেন্স, অর্থাৎ মানুষের যদিও বা পৃথিবীর সুপার পাওয়ারগুলো তারা ডেডলি ওয়েপেন্স মরণঘাতী অস্ত্র বানানোর জন্য অনেক বেশি চেষ্টায় লেগে থাকে, তার থেকে বেশি তাদের চিন্তা থাকে তারা সার্ভাইভ করবে কীভাবে। আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, 32 বি নাম্বার অ্যান্সার হবে। ম্যানস ডিজায়ার টু সার্ভাইভ, মানুষের ইচ্ছা বেঁচে থাকার জন্য ইজ স্ট্রঙ্গার দ্যান ডেডলি ওয়েপেন্স। কোয়েশ্চেন নাম্বার 33, কোয়েশ্চেন নাম্বার আমরা 30 দেখি, উইচ অফ দ্য ফলোইং কারেক্টলি এক্সপ্রেসেস দ্য অথর্স ভিউ, অথর্স মানে তোমার লেখক, অর্থাৎ এই তোমার প্যাসেজটা যে লিখেছে লেখক তার ভিউটা কি, তার চিন্তা ভাবনাটা কি এই প্যাসেজের মধ্যে। হিউজ স্টক পাইলস of destructive weapons, huge stockpiles of destructive weapons have so far saved mankind from a catastrophe. Mankind is heading towards complete destruction, এটা কখনোই যাবে না, উপরটা মোটামুটি রাখা যায়। Mankind is heading towards মানে সামনে এগুচ্ছে, কমপ্লিট ডিস্ট্রাকশন হচ্ছে মানবজাতি একদম পূর্ণাঙ্গ ধ্বংসের দিকে এগুচ্ছে না, এরকম কোনো কথা বলা হয় না এখানে। নেশনস ইজ ইন পজিশন, জাতির অধিকারে, অফ হিউজ স্টক পাইলস, অনেকগুলা তোমার স্তূপ থাকে, কিসের স্তূপ? অফ লেথাল ওয়েপেন্স, মারাত্মক বা মরণঘাতী অস্ত্রের, আর ট্রাইং চেষ্টা করতেছে, হার্ড কঠোরভাবে, টু অ্যাভয়েড এড়িয়ে যেতে অ্যাকচুয়াল কনফ্লিক্ট, মোটামুটি এটা রাখা যায়, এটা বাদ দেওয়া যাচ্ছে না। বলা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ারদের মধ্যে অনেক মরণঘাতী অস্ত্রশস্ত্র রয়েছে, বাট তারা চেষ্টা করে সর্বোচ্চ টু অ্যাভয়েড এড়িয়ে যেতে অ্যাকচুয়াল কনফ্লিক্ট। তারা যেমন এই যে আমরা একটু আগে আমরা কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে অনেক উত্তেজনাপূর্ণ ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু তারা কখনো মরণঘাতী অস্ত্রের ব্যবহার যায়নি, এই কথা বলা হচ্ছে মূলত। এরপর সুপার পাওয়ার্স হ্যাভ আর অ্যাট লিস্ট রিয়েলাইজড the need for abandoning the production of deadly weapons, না এটা তো কখনোই হচ্ছে না। বলা হচ্ছে সুপার পাওয়ার দেশগুলো ডেডলি ওয়েপেন্স যেগুলো রয়েছে অর্থাৎ মরণঘাতী যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো বানানোর জন্য অ্যাবান্ডনিং, সেখান থেকে তারা বিরত হচ্ছে, বিমুখ হচ্ছে না, তারা আরও বানাচ্ছে, এটা আমাদের প্যাসেজে বলা ছিল না। আমার দুইটা থেকে কম্পেয়ার করি। হিউজ স্টকপাইলস অফ ডিস্ট্রাকটিভ ওয়েপেন্স হ্যাভ সো ফার সেভড ম্যানকাইন্ড ফ্রম ক্যাটাস্ট্রোফ, না এটা আমাদের প্যাসেজে বলা ছিল না। বলা হচ্ছে এখানে হিউজ স্টকপাইলস অফ ডিস্ট্রাকটিভ ওয়েপেন্স, মরণঘাতী অনেকগুলো অস্ত্রশস্ত্র, স্টকপাইল বলতে অনেক স্তূপ, হ্যাভ সো ফার সেভড অনেকগুলো সংরক্ষণ করা হয়েছে, ম্যানকাইন্ড মানবজাতি ফ্রম ক্যাটাস্ট্রফ অর্থাৎ ঝামেলার সৃষ্টি থেকে। আমাদের অর্থের সাথে এটা কখনো যাচ্ছে না, প্যাসেজেও বলা ছিল এরকম কোন তত্ত্ব, তিনটে অটোমেটিক বাদ গেছে, আমাদের আলটিমেট অ্যান্সার হয় কোনটা? সি নাম্বারটা। এটা কি ছিল? নেশনস ইন পজেশন অর্থাৎ জাতির সুপার পাওয়ার যে দেশগুলো রয়েছে তাদের অধিকারে অফ হিউজ স্টকপাইলস অফ লেথাল ওয়েপন্স, তাদের যে তোমার অস্ত্রাগারে, তাদের অস্ত্রাগারে যে অনেকগুলো ডেডলি বা লেথাল ওয়েপেন্স রয়েছে, মারাত্মক যে প্রাণঘাতী বা মরণঘাতী যে তোমার অস্ত্রগুলো রয়েছে, আর ট্রাইং তারা চেষ্টা করতেছে হার্ড সর্বোচ্চ বা কঠোরভাবে টু অ্যাভয়েড অ্যাকচুয়াল কনফ্লিক্ট, তারা যদিও এগুলো জমিয়ে রাখতেছে কিন্তু তারা এগুলো ব্যবহার করতেছে না। যেমন তুমি দেখো অ্যাটম বোম
লাস্ট কখন ব্যবহার হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এরপর থেকে তার কখনো ব্যবহার হয় নাই। অনেক সংঘাত, অনেক ঝামেলা হয়েছে। বেশ কয়েক বছর ধরে তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে। রাশিয়া চাইলে একটা তোমার অ্যাটম বোম ইউজ করতে পারতো, করে নাই। অর্থাৎ এই ডেডলি ওয়েপনগুলো কিন্তু বানাতেই আছে, তৈরি করতেছে, বাট ব্যবহার করাটা তারা এড়িয়ে চলতেছে। এটাই বলা হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট এটাই বলা ছিল অ্যাকচুয়ালি। তাহলে আমাদের অ্যান্সার করে নেশনস পজিশন অফ হিউজ স্টকপিলস অফ লেথাল ওয়েপন্স আর ট্রাইং হার্ড টু অ্যাভয়েড অ্যাকচুয়াল কনফ্লিক্ট। কোয়েশ্চেন নাম্বার 34, আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের। ইরেপ্রেসিবল ইন দ্য সেকেন্ড সেন্টেন্স মিনস, বলা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে ইরেপ্রেসিবল মানে কি বুঝাইছে? দেখো, ইরেপ্রেসিবল মানে দেখো, স্পিরিট ইজ ইরেপ্রেসিবল, অদম্য। কি বলছিলাম? অদম্য, যা দমন করা যায় না। তা দেখো আমরা কি বলবো এখানে? ইরেপ্রেসিবল কত নম্বর? 34 কোয়েশ্চেন ছিল। ইরেপ্রেসিবল মানে কি? ইরেপ্রেসিবল মানে অদম্য বা যা দমন করা যায় না, অদমনীয় আর কি, অদমনীয়, অদমনীয়, যা দমন করা যায় না। তাহলে এটার সেকেন্ড মিনস অর্থাৎ সিনোনিম কি হবে? আনরেস্ট্রেনেবল, অপ্রেসিভ মানে হচ্ছে তোমার দমনীয় বা দমন করা যায় এমন। তাহলে এটা তো বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, মিনস হচ্ছে না, এটা হচ্ছে না। স্ট্রং মানে শক্তিশালী, অদম্য আর শক্তিশালী সিনোনিম হয় না, সমার্থক হয় না। ইনকম্প্যাটিবল মানে তোমার সামঞ্জস্যপূর্ণ, এটাও হচ্ছে না। তার আমাদের অ্যান্সার কোনটা হবে? আলটিমেট আনরেস্ট্রেনেবল। রেস্ট্রেন মানে তোমার বিরত রাখা বা দমিয়ে রাখা, আর আনরেস্ট্রেনেবল অদম্য বা অদমনীয়। আমাদের অ্যান্সার কোনটা হবে? এই নাম্বারটা, আনরেস্ট্রেনেবল। আমাদের অ্যান্সার হবে এই নাম্বারটা। আনরেস্ট্রেনেবল যে কথা, ইরেপ্রেসিবলও সেই কথা। ওয়ালাইকুম আসসালাম মিশকাত জান্নাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? আনরেস্ট্রেনেবল। Question number 35, ask question, last question. The author's main point is that এই পুরো প্যাসেজে লেখক কি বোঝাতে চাইছেন বা যিনি এটা লিখছেন বা পুরো প্যাসেজটা কি নির্দেশ করা হচ্ছে, মেইন পয়েন্টটা কি? ম্যানস ডেস্টাইনি ইজ নট ফুললি ক্লিয়ার অর ভিজিবল, মানুষের ভাগ্য বা মানুষের নির্ধারণ, মানুষের ভাগ্য ফুললি ক্লিয়ার এবং ভিজিবল নয়, মানে সুস্পষ্ট নয় এবং তোমার স্পষ্ট দেখা যায় না, না, এটা তোমার আমাদের প্যাসেজে বলা হয় নাই। ম্যানস সেফটি ইজ অ্যাসিওর্ড বাই দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইন টার্মস অফ নিউক্লিয়ার ওয়েপন্স। ম্যানস সেফটি মানুষের নিরাপত্তা ইজ অ্যাসিওর্ড নিশ্চিত করা হয় বাই দ্য ব্যালেন্স অফ পাওয়ার তোমার ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে ইন টার্মস অফ নিউক্লিয়ার ওয়েপন্স, অর্থাৎ পারমাণবিক বোমার দিক থেকে, অথবা হচ্ছে পারমাণবিক বোমার দিক থেকে মানুষের নিরাপত্তার ভারসাম্য বজায় রাখা হয় না, এরকম কোনো কথা বলা হয় না আমাদের প্যাসেজে। এরপর হিউম্যান সোসাইটি উইল সারভাইভ ডেসপাইট দ্য সিরিয়াস থ্রেট অফ টোটাল ডিস্ট্রাকশন। হিউম্যান সোসাইটি মানব সমাজ উইল সারভাইভ কি করবে? বেঁচে থাকবে, ডেসপাইট যদিও, দ্য সিরিয়াস থ্রেট খুবই মারাত্মক তোমার হুমকি, অফ টোটাল ডিস্ট্রাকশন পুরো তোমার ধ্বংসের যদি পূর্ণাঙ্গ কি থাকে সম্ভাবনা থাকেও মানুষ নাকি কী করবে? সারভাইভ করবে। কেন? যদি অনেকগুলো অ্যাটম বোমা পৃথিবীতে ব্যবহৃত হয়, মানুষ তো আর তখন সারভাইভ করতে পারবে না, এটাও যাচ্ছে না। ফুল ভিউ কি আসে? আমাদের তিনটা তো বাদ গেল অলরেডি, আমাদের অ্যান্সার হবে এটা। ম্যানস সোল অ্যান্ড স্পিরিট ক্যান নট বি ডেস্ট্রয়েড ইভেন বাই দ্য সুপার পাওয়ার্স। পুরো প্যাসেজে এটাই বলা হয়েছে, পৃথিবীতে তুমি যত সুপার পাওয়ার দেশ রয়েছে তারা পৃথিবীর সমস্ত তাদের মরণঘাতী অস্ত্রগুলো, লেথাল উইপেন্সগুলো যদি ব্যবহার করে পৃথিবীর সমস্ত মানে নিশ্চিহ্ন করে ফেলে, মানুষের আত্মা তো আর মেরে ফেলতে পারবে না, এটা বলা হচ্ছে। মেন্স সোল মানুষের আত্মা অ্যান্ড স্পিরিট, আত্মা এবং তাদের মন ক্যানট বি ডেস্ট্রয়েড ধ্বংস করা যাবে না, ইভেন যদিও বাই দ্য সুপার পাওয়ার্স। পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার দেশ যদি চেষ্টাও করে পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলতে পারবে, বাট তাদের আত্মাকে কখনো মেরে ফেলতে পারবে না অ্যাটম বোম ইউজ করেও। আমাদের পুরো প্যাসেজের থিম ছিল বা মূল ভিউ ছিল এটাই। আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। তাহলে আজকে আমরা আলোচনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে হয়ে যাওয়া বিবিএ ভর্তি পরীক্ষার অর্থাৎ সি ইউনিটের কোশ্চেনের পুরো ইংলিশ অংশটা নিয়ে, যেখানে 35টি কোশ্চেন ছিল। আমরা ধারাবাহিকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর ইংরেজি পার্ট নিয়েও আলোচনা করব। তোমাদেরকে ক্লাস হওয়ার আগে রিমাইন্ডার দেওয়া হবে, হ্যাঁ আমাদের পেজে হবে অবশ্যই। আর যারা সম্পূর্ণ ক্লাসটা মিস করছো তোমরা ইউটিউব থেকে করে নিবা ক্লাসগুলো আবার,
ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।